সুপ্রিয় চিকিৎসক মণ্ডলী, সবাই জানেন যে আমাদের টিউবারকুলোসিস সিরিজের উপরে সেশন চলছে। আজকে আমাদের সেকেন্ড লেকচার। আমাদের আজকের টপিক আপনারা ইতিমধ্যেই জানেন, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। এটা আমার মনে হয় সম্পূর্ণ মেডিসিন থেকে শুরু করে অন্যান্য যত সাবজেক্ট আছে সবার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। তো আশা করি সবাই আজকে খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা সবাই আপনাদের প্রয়োজনীয় কোশ্চেন চাইলে হ্যান্ড রেজ করেও করতে পারেন, চ্যাট বক্সেও দিয়ে রাখতে পারেন। আমাদের সাথে স্পিকার হিসেবে জয়েন করেছেন আপনাদের সবার পরিচিত প্রফেসর এম এ হাসান চৌধুরী, ফর্মার প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন, চিটাগাং মেডিকেল কলেজ, অ্যান্ড এক্স ডিরেক্টর বাংলাদেশ ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেস, চিটাগাং। এবং আমাদের সাথে চেয়ারপারসন হিসেবে যুক্ত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সম্মানিত একজন ইন্টার্নিস্ট প্রফেসর এম এ জলিল চৌধুরী, এক্স চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এবং এক্স অনারারি সেক্রেটারি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস। এবং আমাদের সাথে সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং আমাদের যেটা প্ল্যান আছে এই সমস্ত লেকচারটা পাবলিকেশন আকারে প্রকাশ করার। আর যেহেতু আজকের টপিক আসলে অনেক বড়, হয়তো একদিনে পুরোটা হয়তোবা শেষ করা সম্ভব হবে না, তারপর আজকে যতটুকু যাওয়া যায় আমরা আজকে শেষ করব। তো আমি প্রথমেই সেশনটা শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে চেয়ারপারসন প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যারকে। থ্যাংক ইউ ডক্টর হাসান। আমার মনে হয় আমরা তো গত সেশনে প্রফেসর হাসানের একটা টিউবারকুলোসিসের একটা লেকচার আমরা শুনেছি এবং এটা হচ্ছে এক্সেলেন্ট ডেলিভারেশন। তারপরে আমরা বলছিলাম যে শুধু পালমোনারি টিউবারকুলোসিস কেন, ক্লিনিশিয়ানের জন্য ইম্পর্টেন্ট হলো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস ইউজুয়ালি ডেল্ট বাই গভর্নমেন্ট, এনটিবি, ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম, ওরা সেটা ডিল করে। এখানে আমাদের ভূমিকা অত বেশি নাই। আমাদের ক্লিনিশিয়ানদের জন্য ইম্পর্টেন্ট হলো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দুটোই চ্যালেঞ্জিং এবং নট ফর দ্য মেডিকেল স্পেশালিস্ট। অনেক স্পেশালিস্ট এটার জন্য, আই বলো, গাইনি বলেন, সব স্পেশালিস্টে কিন্তু এই এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমার মনে হয় আজকের টপিকসটা খুবই টপিকস, এবং যিনি বলবেন উনি বাংলাদেশের প্রতিষ্ঠা ইন্টার্নিস্ট এবং এট দি সেম টাইম হি হ্যাজ এ লং এক্সপিরিয়েন্স অফ ট্রিটিং টিউবারকুলোসিস। সুতরাং আমি এবং আমার প্রফেসর হাসান আমার একজন খুব শ্রদ্ধাভাজন এবং প্রিয় কলিগ, সুতরাং আমি তাকে অনুরোধ জানাচ্ছি আজকের। তো আমি বলবো যে যেহেতু এটা বড় হয়ে যাবে, যদি এমন হয় তাহলে টিউবারকুলোসিস স্পেশাল সিচুয়েশনটা বাদ দিয়া বললে বোধ হয়, যদি বেশি বড় হয়, স্পেশাল কিছু জিনিস আছে এগুলো অমিট করে গেলে পরে আরেকটা ক্লাস সেশন লাগতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ প্রশ্ন উত্তর আসবে, অনেক প্রশ্ন আসবে, সেগুলো জবাব দিতে হবে। আমি এতটুকু বলেই আমি প্রফেসর হাসানকে অনুরোধ জানাচ্ছি টু কন্টিনিউ হিজ টপিক। প্রফেসর হাসান, থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস ইন্ট্রোডাকশন। শুরু করো। আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি, আমার প্রিয় শিক্ষক এবং প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার, এবং আজকের বিডি ফিজিশিয়ান অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর হাসান, এবং বিডি ফিজিশিয়ানের সম্মানিত সকল চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। আসলে এই টপিকসটা আমাদের জন্য স্যার অলরেডি বলে ফেলছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রতিদিনই এই প্রবলেমটা ফেস করি। এটা শুধু মেডিসিন না, সার্জারি, গাইনি, আই, ইএনটি সবাই কিছু না কিছু টিভি পেয়ে থাকি আমরা সাধারণত আমাদের প্র্যাকটিসে। সেদিক থেকে চিন্তা করে আমি এই টপিকটা আজকে সিলেক্ট করছি, এবং আমার হেডলাইনে হলো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এ চ্যালেঞ্জিং ডায়াগনোসিস। That is why I will give more emphasis on the diagnosis of the tuberculosis, especially the extra pulmonary tuberculosis. If we think of tuberculosis, we must remember Robert Koch, the great scientist who discovered this tuberculosis in organism in 1982. But if you see, interestingly, the whole genomic sequence is discovered about more than 100 years after the discovery of the organism. So now the complete genomic sequence is discovered, so it is easy to understand details, drug list, everything. Recently, there is a comment by Director General of World Health Organization: if the pandemic has taught us anything, it is that with solidarity, determination, innovation, and the equitable use of tools, we can overcome severe health threat like COVID
let us apply those lessons to tuberculosis. It is time to put a stop to this long-time killer. Working together, we can end TB. So our aim to end tuberculosis by the year 2035. Now, what is extrapulmonary tuberculosis? Any tuberculosis other than pulmonary system, it is called extrapulmonary tuberculosis, other than lungs actually. Even the pleural TB is also extrapulmonary tuberculosis. And TB can affect any organ of our body, any system of our body. But in early, when we are a student, postgraduate student, in the Robbins pathology mentioned, there are 4 areas where tuberculosis does not occur. One is pancreas, thyroid, skeletal muscle, and cardiovascular. I think they are not getting those cases, but in Bangladesh and third world country where high endemic countries, all the organs are affected, and many of us have seen in thyroid, pancreas, or other organ affected in tuberculosis. According to the global TB report 2000, about 16% of 7.5 million reported tuberculosis cases. Among them, 19% in Southeast Asia. So extrapulmonary tuberculosis burden is not very small. But this estimate may be the tip of iceberg, as the considerable portion of remain undiagnosed or non-notified, like pulmonary tuberculosis. We always notify pulmonary tuberculosis because it is a infectious, but it is not infectious, usually not easily transmissible to other person. One interesting is that it may be occur alone or without involvement of the pulmonary disease, pulmonary lungs, or it can associate with the both lung and the extrapulmonary organs. And there are incidence is varies according to the immune status of the patient. If it is immunocompetent patient, it is 80:20. That is 80% pulmonary, 20% extrapulmonary. But when there is immunocompromised, the incidence rate is more, about 60-40% is extrapulmonary tuberculosis, 60% is pulmonary TB. And we already mentioned in the last class the risk factor for tuberculosis, extrapulmonary tuberculosis, but the more important is the HIV infection, cirrhosis, like other comorbidities, diabetes, alcoholism, previous history of pulmonary tuberculosis, chronic kidney disease, renal transplant patient, even on dialysis patient, use of steroid and other biologicals, DMRD, poor succinic status, malnutrition, underlying malignancy. Even sometimes we can see the patient with malignancy, there is immunosuppression after chemotherapy, radiotherapy, there is a reactivation of tuberculosis. One study done in Public Health England in 2000 to 2021, they reported about 51% is pulmonary tuberculosis, lymphatic tuberculosis is about 19%, and CNS 3%, and other according to a small percentage. So there are evidence of extrapulmonary tuberculosis, a good number of cases. But why it is a challenges? It is challenges in clinical presentation of the disease, challenges in diagnosis, challenges in treatment also. We see what are the challenges in clinical presentation. The constitutional features are less common. What we have seen in pulmonary tuberculosis, fever, weight loss, malaise, weakness. In lymph node tuberculosis, you may get only the fever. There may not be any weight loss. And also in other extrapulmonary tuberculosis, you got these symptoms. So there are the less constitutional features. So the patient does not bother to come to the doctor as there is a less constitutional features. But clinical manifestation also ranges from non-specific symptom to mimicking any disease of that organ system affected. Like if you see intestinal tuberculosis, they may present with diarrhea, but it is a common manifestation, abdominal pain, diarrhea, abdominal distension in many other GI tract diseases. So the TB is not considered as a differential diagnosis. We can miss the tuberculosis of the intestine. As a result, there is a late diagnosis of the disease, mostly atypical and late presentation of the disease. They are not presented typically. Sometimes they present many atypical ways in tuberculosis as a lump in the abdomen or mass-like lesion which mimics with other differential diagnosis closely.
So there is a variation in clinical presentation. Also, there is difficulty in diagnosis. Number one cause is there is a scanty bacilli in the tissue or fluid in the extrapulmonary tuberculosis. So we cannot directly confirm the diagnosis. ESR may be normal or MT may be negative. And invasive procedures are always required, mostly in diagnosis of extrapulmonary tuberculosis, like colonoscopy in case of intestinal tuberculosis, FNEC, in pleural effusion, we have to do we have to do aspiration of the fluid. In ascites, we have to do paracentesis, etc. So in CNS tuberculosis, we have to do analysis of the CSFs. So most of the time, invasive procedures, even the MRI, CT may be needed. So cost is more for the patient and suffering also more for the patient. Lastly, the treatment challenges, the longer duration. In pulmonary tuberculosis, it is 6 months, but in treatment of lymph node tuberculosis, we have to consider 1 year treatment. In case of bone TB, we have to consider 1.5 year treatment. Even meningitis, we have to give 1 year treatment for tuberculosis. So there will be side effects will be more. There may be organ dysfunction due to affected by the tuberculosis, like in case of tubercular meningitis, there may be hydrocephalus. And follow-up also difficult. In pulmonary tuberculosis, we can do easily put our gene expert and we can declare the patient, get cure or responsive. But here, the follow-up, again, the invasive procedure we have to do, and so it is very difficult to follow up the patient. Sometimes the drug resistance is common in some types of extrapulmonary tuberculosis. And the response of the treatment also slow. If you see the lymph node tuberculosis, if you give treatment, there is a long time the patient not resolving the lymph nodes to treatment. So all this we have to consider for clinical presentation, diagnosis, and treatment of the extrapulmonary tuberculosis. Now, how we can classify the extrapulmonary tuberculosis? There are such severe form, there are less severe form. What are those severe form? One is the meningitis. Next is the miliary tuberculosis, pericarditis, which leads to constrictive pericarditis, bilateral extensive pleural effusion, a spinal TB, and also the intestinal TB. All these things may cause lots of complication and even the life-threatening condition in case of miliary and meningitis. Also, there is a gross cardiac dysfunction in case of pericarditis. So they are considered as a severe form of extrapulmonary tuberculosis. But on the other hand, there is a less severe for lymph node tuberculosis, pleural effusion, bone TB excluding the spine, joint, or other bony organs, bone parts, peripheral joints. I like to present today the CNS TB, lymph node TB, pleural effusion, and also the intestinal TB. The rest of the tuberculosis I will try to take in the next session. And the diagnostic issue we can use already, which we are practicing in pulmonary tuberculosis, like staining of the tissue or fluid. Here is the tissue or fluid we can take, and for staining, for also molecular test, gene expert, for culture, immunological test we can do, MT or IGRA, and imaging, the chest X-ray, also to see the concomitant pulmonary tuberculosis, CT scan or MRI of the affected organ, and contrast X-ray sometimes in GI tract. And we have to emphasis on the histological diagnosis and FNEC of the mass or lump or lymph node which are present, and some biochemical tests, especially ADA, LDH, and cytology, and other biochemical like protein and sugar. So the diagnosis mostly depend upon the histological diagnosis and also some invasive imaging diagnosis which are very costly. A few words about the tuberculosis pneumonitis. It is the most common frequent presentation of extrapulmonary tuberculosis. Children, clinically the commonest site is the lymph node, but anywhere it can be affected. It also depends upon the status of the patient, immune status. In the India, one study shows that the prevalence of tuberculosis lymphadenitis in children up to 14 years, about 4.4% cases in per thousand population. The most common
presentation of the chronic non-tender lymphadenopathy, young adult without systemic disease symptom except the fever, which is most commonly in the cervical region. And it is the highest setting the occurs in case of HIV infection and where the tuberculosis is very high. One important thing that is occur in case of when treating the tuberculosis, the tuberculous lymphadenitis, especially the paradoxical reaction like the iris reaction in case of HIV treatment may occur in many patients. Up to 20% of patients are usually culture negative and do not usually represent the treatment failure. So we have to remember what is paradoxical reaction when we are treating the lymph node tuberculosis. Later we discuss it. And how it enters the lymph node, either by the respiratory tract, via tonsil, or abdominal tuberculosis lymphadenopathy may be occur due to swallowing of sputum of infected patient or milk infected with Mycobacterium tuberculosis or bovis. So there is in case of tuberculosis lymphadenitis in the cervical region, there are 6 stations, and we mention the level of tuberculosis in which part of the affected, and there is some lymph nodes which are draining particular area of gland or particular area region of the neck, and which is important because always the lymph node tuberculosis differential diagnosis is metastatic lymphadenopathy. So it is important which lymph node is affected and which level of lymph node is affected. And sometimes it is difficult, the non-tuberculous mycobacteria from the tuberculosis lymphadenitis. So there are many features. I will not discuss everything here because lack of time, and we have today a very big presentation on only the highlighted point is the pulmonary usually not tuberculosis is not common in case of non-bacterial tuberculosis, and caseating granuloma is less prominent in case of non-mycobacterial tuberculosis, non-tuberculous mycobacteria, and also there may be microspheres formation, and here is needed the existence of the non-tuberculous mycobacteria. And paradoxical reaction is very common in tuberculosis, but it is absent in non-tuberculous mycobacteria. And there is some stages of lymphadenopathy, because when we get the patient, there are any stage we may get the patient. One is the discrete lymph node, one may be matted lymph node, and another one may be a stage, maybe cold abscess stage, or we may get at the collar state abscess. There is in the side there is given the picture what do you mean by collar state. I am not going details, and sometimes there may be development of sinus and ulcer of the tuberculous lymphadenitis. And investigation of lymphadenitis, tuberculous lymphadenitis, general investigation which is required usually the complete blood count starting, and HIV serology we have to consider in particular situation. The radiological investigation, chest X-ray, ultrasonography is easily we can done easily, and CT MRI in some special cases, also in PET CT in some special situation. Not is commonly practiced. Only ultrasonography and the chest X-ray to exclude the pulmonary tuberculosis. But we have to go some invasive investigation to prove tuberculosis, FNAC, lymph node biopsy, and EVAS TBNA. It is commonly practiced only the hilar lymphadenopathy or mediastal lymph node. It is endobronchial ultrasonography guided transbronchial needle aspiration. And sometimes when the hilar lymph node is present, we cannot do the CT guided FNAC of that hilar region. Very critical or technically very difficult situation. At that case, we do the EVAS TBNA. And this is one of my cases. Just few months back, I treated. আমি একটু বলি এই রোগীটা আসলে প্রথম যখন আসছিল একজন ডক্টরের ভাই, ওর দেখা গেল প্রথম একটা লিম্ফ নোড ছিল, পরে দেখা গেল আস্তে আস্তে তার 5টা লিম্ফ নোড, এখানে রাইট এন্ড লেফট, এখানে এগুলি হিল এরিয়া, এখানে 3টা আছে, এই পাশে আছে 2টা লিম্ফ নোড ছিল। একটার পর একটা লিম্ফ নোড উঠতেই ছিল, সে খুব ভয় পেয়ে যায় এবং সে ঢাকায় চলে যায়, আবার ঢাকা থেকে সে ব্যাংককে যায়। কিন্তু সে আমার কাছে আর 1 মাস পর আর আসে নাই, সে কয়েক মাস পরে আসলো, তখন অলরেডি তার এগুলি হিল হয়ে গেছে, তার এই অ্যাবসেস গুলি ড্রেন করা হয়েছে যাতে তার মানে কনফিডেন্স লেভেল থাকে, এবং সে আমরা কোনো ইনসিশন দিই নাই। আলটিমেটলি আফটার 6 months দিস lymph nodes are healed. Already you have seen the picture,
এবং সে ডিফারেন্স তারা একটা গিয়ে ব্যাংকক গিয়ে একটা লাভ হইছে, ওরা ওই অ্যাবসেস থেকে আবার করছে, এই ওখান থেকে ফ্লুইড নিয়ে ওরা দেখছে ওখানে আইএনএস রেজিস্ট্যান্স ছিল এবং তাকে তারা ওই রিফর্ম আইএনএস বাদ দিয়ে রিফর্মিফিকেশন অ্যাড করে দিচ্ছিল আর কি। তারা সে আলটিমেটলি আসলে আফটার 6 or 7 months all the lymph nodes are healed. Now still he is continuing his anti-TB treatment. এটা হলো বিভিন্ন জায়গায় there is also cold abscess in different parts of our body, especially the chest wall, neck, in external region, also in supraclavicular region, multiple or single may be present. This is about the superficial lymph node, but there may be deep lymph node lymphadenopathy, especially the mediastinal lymph node. In primary tuberculosis, also secondary tuberculosis, sometimes intercostal lymph node may be affected, and they present with parasternal mammary cold abscess. And all these lymph node can superficial paratracheal lymph node can communicate with the deep cervical and abdominal lymphatic channels, so they can spread to one parts to other parts of the body. And one of the commonest differential diagnosis in hilar lymphadenopathy or mediastinal lymphadenopathy, commonly we consider the tuberculosis, sarcoidosis, and lymphoma. It is actually for the postgraduate 10-year student. I will not discuss this matter here. And let us see the other component of abdominal tuberculosis. Even the potahepatis, there may be tuberculosis, mesenteric tuberculosis, and paraotic tuberculosis. Sometimes they present with chylothorax, chylosasitis, chyluria, and retroperitoneal tuberculosis, psoas sepsis, femoral triangle tuberculosis may occur in the lymph nodes. So in deep-seated lymph nodes also, they may be affected by tuberculosis. And next investigation, first investigation hour is the FNS is the first diagnostic technique, especially tuberculosis endemic countries where test is both sensitive and specific. It is more safer, less invasive, and more practical than biopsy, especially resource limited country like Bangladesh. Its sensitivity about 50 to 83%. And I will show the picture how we can diagnose. It is the epithelial cell in the FNC. Sometimes FB may be present rarely, and also caseous materials. So most of the pathologists give the report of epithelial cell and the caseation materials, and sometimes ions also they mention in lymph node tuberculosis. So as a physician, we can guess it is a chronic granulomatous lesion. It is actually to exclude the malignancy also. If we do the FNS, we can exclude easily the malignant cell change. And this is the lymph node biopsy. We can go for histopathological examination, and there will be caseous granulomatous caseation present. Ultrasonography is also one of the important in investigation of the neck gland diagnosis, especially the tuberculosis, because it also guided for FNAC, as well as it also can differentiate some points from metastatic lymph node, which is not matted in metastasis, but in case of tuberculosis matted, and there is a surrounding soft tissue edema. There may be homogeneity of the lymph node, and intranodal caseous material may be seen. I am showing the picture of different lymph nodes size, variable size, and necrosis of the area of the lymph node in lymph node tuberculosis. So it's also very helpful, and even when we cannot easily palpate the lymph node, or we cannot detect the ultrasound, we can also exclude the lymphadenopathy in the especially the cervical region. So it is helpful for us. CT scan, it is really needed. It is also it also can differentiate from the malignant lymph node and the tuberculous lymph node due to central caseation, which is more clearly visible than the ultrasonography, but it is not usually commonly practiced. It is usually practiced when there is a suspicion of lymphoma and other parts of the body affected or not, neck, thorax, etc. These are the lymph nodes you can see in the neck. This is a caseation material. So in this way, we can also get some information from the CT scan of the lymph nodes. PET CT is usually actually done when there is a cancer patient, especially HIV patient, and whole body there is a screening by PET CT, and also it can be helpful in monitoring the response of the drugs, and also
the NTDB duration also helpful by PET-CT. This is a picture with PET-CT showing nodal extrapulmonary tuberculosis and also unexpected TB in the lung also they can detect it. Both cervical, axillary, subcarinal and retrocranial lymph node are seen and enlarged, but it is sometimes difficult from the metastatic lymph node because all these glands are fluorescent and metabolically active. So it should be clinically justified. This is the flow chart we can easily diagnose by already. I have mentioned the FNAC cytology biopsy of the lymph nodes. Now, after getting diagnosis, we start treatment, but there is some problem we have to encounter during treatment of the lymph node. I have seen a case report, what is mentioned previously, the appearance of the new lymph node. When we are start treatment, there is a second lymph node is appear. Patient become afraid and confused about the diagnosis. And sometimes the pre-existing lymph node may be enlarged. It is found about 25% cases mentioned by clinical tuberculosis by Crofton, and development of abscess in 20% cases, also sinus tract formation. Even after giving treatment full course, there remain residual lymphadenopathy in inactive form about 5% cases. Sometimes when we stop treatment, but again the lymph node became visible and palpable. So it is very difficult. Many challenges appear during treatment of the lymph node tuberculosis. We have to overcome these fallacies to the patient by giving reassure the patient and close monitoring if needed to go for biopsy if there is a confusion about our diagnosis. Now, one important issue, what is paradoxical reaction in tuberculosis? It can occur in a clinical or radiological worsening of the pre-existing tubercular lesion, that is the lymph node in form abscess, or development of new lesion in patient receiving NTDB therapy, which is initially improved on treatment. রোগীরা প্রায় সময় প্রথম দিকে ভালো ছিলাম, এখন আবার শুরু হয়ে যাচ্ছে, আমার lymph node আবার বড় হয়ে যাচ্ছে. It is a diagnosis of exclusion as mentioned earlier. This syndrome is often self-limiting, yet the potential to cause serious morbidity or rare occasion death is increasingly being recognized, especially in miliary tuberculosis type of disseminated tuberculosis. Although the exact mechanism is not understood yet, but the paradoxical reaction is an autoimmune abnormal response to or reconstitution of the immune system. For the reason, paradoxical reaction is commonly seen in HIV with co-infected individuals. So how we can understand the duration first 3 weeks to 4 months may be due to paradoxical reaction. Exclusive of alternative explanation for clinical disease, we must exclude other condition. More common HIV infected within 2 months of combination of antiretroviral therapy started. Management, continuation of NTDB therapy, give the assurance to the patient, and also symptomatic treatment and other like painkiller and ultrasonic respiration, or even the biopsy if needed, if you consider case by cases. So it is an important issue when we are treating the lymph node tuberculosis. Why this thing happen in or suboptimal response of therapy in lymph node tuberculosis? Poor patient compliance may be due to treatment. Unidentified drug resistance may be present. In my case, there was a abscess formation, new lymph node, and they found that there is INSC resistance. Poor drug penetration into lymph node or absorption. That is why the longer duration or extended therapy may be needed. Unfavorable local myelo or non-tuberculous mycobacterial infection may be considered in sometimes. Surgical therapy only indicated when there is a very big abscess formation, or there is a sinus formation, or impending burst of the tuberculous abscess, or there may be suspicion of non-tuberculous mycobacteria, or there may be suspicion of drug resistance at special situation cases. Pleural TB, the second most cause of exudative pleural effusion in our country. The typical presentation is chest cough, pain, fever, and shortness of breath. Ultrasound-guided fluorocentesis and analysis of the fluid is a key role in diagnosis. Pleural effusion causes respiratory embarrassment, may require intercostal drainage where there is massive effusion,
ADA level is usually considered as a 40 unit. There is the suspicion of pleural TB, and also we need the molecular test gene expert, though it is a low sensitivity in effusion. Management involved the introduction of TB, pleural fluid drainage, and pain management. Corticosteroids usually have no role in routine management of pleural tuberculosis. Later on, we discuss what are the indications and of steroid in tuberculosis, especially the extrapulmonary tuberculosis. So I am not going to the pathophysiology, but this is the chest X-ray. We can easily understand the pleural effusion, and also the pleural ultrasonography. We will see the loculated or septate effusion is mentioned by the ultrasonologist. We have to suspect there might be cause of effusion might be due to tuberculosis. Also, we have a Light's criteria for exudative lesion. There is a ADA level marker which is also very sensitive. If it is more than 40, 92%, and especially about 90% in some study shows, and more than 70, it is high likely to be pulmonary tuberculosis. Less than 40, it is unlikely to be tuberculosis, maybe other causes. So pleural fluid ADA level in diagnosis of tuberculosis effusion as a rule. Other investigation. So in case of pleural effusion, we do the cytology, pleural fluid study, pleural biopsy. Nowadays, rarely practiced by some needle biopsy, sometimes failure of the biopsy, and thoracoscopic biopsy and open biopsy. But one interesting thing, there is a practice of pleuroscopy, which usually easily can see the inside of the pleural cavity. Also take the biopsy usually. Recently, I have sent a patient to Dhaka for pleural effusion, but we cannot give the conclusion whether it is tuberculosis or malignancy. But when the pleuroscopy done by the pulmonologist, he has seen lots of tubercle in the parietal pleura, so and also in the visceral pleura, and they easily take the biopsy, and he mentioned it is a case of tuberculosis. So the CT scan may be needed. Sometimes the extension of the disease or the pulmonary disease present or lymphadenopathy present, and also ultrasonography of the chest is helpful for aspiration of the fluid. So these are the common causes. I am not details mentioning, and how we can differentiate from the tuberculosis, malignant, heart failure, and pulmonary infection by the fluid analysis. So what are the residual effect of pulmonary tuberculosis? Sometimes pleural thickening occur, and pleural calcification or plaque formation can occur. There may be emphysema formation, and hydropneumothorax can occur. So these are the complications can occur in case of tuberculosis effusion. So treatment also the same, 6-month treatment. Also, if it is new case and it is retreatment case, we give a full course of 6 months for drug therapy. Now the most important, the CNS tuberculosis is the most severe form of tuberculosis. Patient life may be endangered. Even patient may die if not treated early or diagnosed early. The exact pathogenesis still is unknown how they occur. There are some hypotheses. And leptomeningeal form of common and more severe form CNS tuberculosis. There may be also tuberculoma, brain abscess, and diagnosis of the CNS tuberculosis is the clinical assessment is the most important. Side by side the CSF analysis, and also the imaging, especially the MRI and also the CT scan, to rule out the other diagnosis. There are also grading system by the Medical Research Council of Britain for assessing the tuberculous meningitis and to predict the prognosis. CSF finding may be tuberculous meningitis, usually raised protein and lymphocyte pleocytes, also decreased glucose. CSF is also important to diagnose the tuberculous meningitis. Imaging also very helpful to see the complication, not only the diagnosis, also dissemination of the disease in surrounding area. So this is the one of the hypotheses how these CNS TB occur. Primary focus from the lung, it goes to the bacteremia and also meninges and parenchyma seedling, which is called the risk focus. Sometimes it is the risk focus is here, subepidermal space region, and it is upside in the subaqueous space.
So there may be adhesion, basal cystic hydrocephalus or interparenchymal fossa. They lead to cranial nerve pulses and intercarotid arterial stenosis. Also, they can cause vasculitis, so leads to a stroke-like syndrome, and also encephalitis, cerebral edema, and raised intracerebral pressure. This is a hypothesis how the CNS tuberculosis is spread to the brain. The tuberculosis is spread to the CNS region. And there is a spectrum of lesion classified by the different groups. One is the meningeal tuberculosis, that is tuberculous meningitis. There may be meningitis that is involving the dura, or there may be granulomatous basal meningitis. Another one is the parenchymal involvement, which is called tubercular granuloma or tuberculoma and plaque, that is the duramatal infiltration causes mass-like lesion. Even their miliary shadow may be present in the parenchyma. Sometimes tuberculous abscess formation and tuberculous encephalopathy, especially in the children. A spinal tuberculosis, same type of lesion, tuberculoma, myelitis, arachnoiditis, or myeloradiculopathy, and tuberculous spondylitis, which is very important for us, the post disease. So these are the different spectrum of lesion in case of CNS tuberculosis. And symptoms, actually there is a symptom of fever, headache, weight loss, or sometimes patient may be depression, behavior abnormality, maybe delirium, may presentation. So presentation actually not conclusive of tuberculosis, but we have very clinical suspicion regarding the tuberculous meningitis. We can get the meningioma, negligee cardiac sign, or GCS may be poor. We may get the focal sign in the form of cranial nerve pulses, or with fundoscopy we can see the papilledema. And the severity of the disease given by British Medical Research Council, stage 1 without non-specific sign symptom, without any alternation of consciousness. At this stage you can diagnose, it is very good prognosis. Stage 2, altered consciousness without coma, delirium plus minor focal sign. But stage 3, it is a deep coma, severe neurological deficit, repeated convulsion and abnormal movement. That is the poor prognosis. There is a series presentation of tuberculosis. They mention how many frequency the symptoms and signs present in one case series. Tuberculoma may present in the space occupying lesion, especially the repeated convulsion, focal deficit, and also raised intracranial pressure. Tuberculous abscess can present as a cerebral abscess-like behavior, also convulsion and altered consciousness. Tuberculous encephalopathy, which is very seen in infant and children with signs of meningeal irritation, also the focal neurological deficit. In this case, the CSF is usually normal. MRI shows there is a diffuse brain edema and demyelination, which is very extensive and responsive to corticosteroid and also as long as tuberculosis anti-TB drug. Sometimes we can get tubercle in the eye during fundoscopy, which may be less than 5 to up to 15 number, unilateral, bilateral, and gray, white, or yellow in color, and it indicates there is maybe dissemination or in the choroid of intraocular tuberculosis from other parts of the body. The most common differential diagnosis of the partially treated bacterial meningitis, when sometimes in inadequate treatment there may behave like a tuberculous meningitis. Fungal meningitis is also important in case of immunosuppressive patient, viral meningoencephalitis, carcinomatosis meningitis, neurosarcoidosis, and neurosyphilis, though it is rare nowadays. So all this considered in the differential diagnosis of TBM. An investigation includes the CT with contrast, MRI with or without contrast, and CSF study, which is very important, including the idea, more emphasis, also the cytology and the protein level and the glucose level. And we always take during CSF study the blood glucose level, which should be less than 2/3 of the corresponding sugar level. So always to remember, when there is CSF study, we must do the corresponding blood sugar level to confirm the glucose level of the patient. And there is a various factor which parameter we can consider in different types of differential diagnosis. Only in tuberculosis, the
There may be predominantly lymphocyte. It is clear or cloudy, or cobweb formation may be seen when upon extending, or there is a sugar is mildly decreased, protein is mildly increased. There may be a stain, may be positive, FB stain, or there may be positive gene expert test, but those sensitivity is less. And so in this way, we can diagnose also the helpful, the imaging in tuberculosis as well as its complication. CT scan of the brain is important, especially the contrast enhancement when done. They easily diagnose the hydrocephalus complication, basal meningitis, and also the presence of hyperdensity in basal cistern or on contrast scan, presence of location of infections, and ring enhancing lesion in case of tuberculoma or tuberculous abscess. Also differentiate from the mass lesion when we give the contrast. MRI also helpful to find out the more helpful than this CT for find out the hydrocephalus and basal meningitis, ischemic stroke, also venous thrombosis and cannula thickened. We all can see in palsy. We can see the in MRI. Other finding, there may be tuberculous cerebritis in MRI or tuberculous abscess. I already mentioned. Now there is a few images of CT and MRI for diagnosis of TBM, also the CNS TB. CT head showing presence of hydrocephalus, dilatation of the ventricle, also third and fourth ventricle. CT head showing basal meningitis, showing the arrow mark, there is a in whitish area. These are the contrast enhancement with MRI showing T1M showing the perimesenteric cistern are prominent, supraciliar cistern and large sylvian fissure for tuberculous meningitis. Also diffuse pachymeningeal enhancement in case of contrast MRI. So this is the tuberculous meningitis secondary hydrocephalus can be diagnosed in case by MRI. These are the CT head showing presence of a conglomerated tuberculous abscess. Few cavity are added together and become a big cavity, and also MRI showing the tuberculous abscess in the arrowhead. We can see easily the tuberculous abscess in the brain. So it is very helpful, the MRI, to diagnose of tuberculous abscess from the metastatic lesion. Also, sometimes it is difficult between the tuberculous abscess and tuberculoma in the MRI, but we have to some differentiating point. In case of abscess, there is a pus, but there is a KGS material, and also the peripheral rim comparatively thicker in case of abscess, but it is tuberculoma, it is thin. Mycobacterial tuberculosis may be, but it is very difficult to drain the abscess or take the biopsy from the brain at that situation. So this is the contrast enhancement is very important for diagnosis of tuberculoma. There is a central calcific area with surrounding rim of enhancement. This is very characteristic of, highly suggestive of this tuberculoma. And in the picture B, you can see the calcified basal exudate. Also, these are the all calcified exudate in cistern. Also, the along with the M1 branches of the middle cerebral arteries. And these are the tuberculoma. Contrast assessment show tuberculoma. This is tuberculoma. There is a perilesional edema. So, in many times it is helpful by MRI. Tuberculoma in post-contrast MRI. So, multiple tuberculoma. It is seen. There is a central calcification surrounded by enhanced rim. This is another miliary rim shadow with random distribution of the miliary shadow, which is the brain parenchyma. These are the miliary shadow in the CNS tuberculosis. So, in various forms of tuberculosis, we can easily differentiate or suspect by the MRI with contrast. Now, sometimes question arises whether it is tuberculoma or neurocystocarcinosis, because both of them can present with seizure disorder. And the differentiating points are there. I am not going details. It is only important for the postgraduate students, trainee students, how we can differentiate neurosarcosis from the tuberculoma. So what are the complications of CNS TB? I already mentioned there is in case of extrapulmonary tuberculosis,
there is a lots of organ dysfunction occur. Not only that, after getting cure of the tuberculosis, there may be hydrocephalus, raised intravenous pressure, along with tuberculosis, there may be hyponatremia, commonly seen in case of CNS tuberculosis, repeated convulsion, vasculitis. Even when there is a late diagnosis of neuritis, optic atrophy, and there may be blindness develop in case of CNS tuberculosis, and a stroke with residual paralysis may be present. So poor prognostic factor depend what are the poor prognostic factors CNS TB. It is the clinical condition is important. Coexisting miliary or extrameningeal tuberculosis present or not, HIV present or not. There is extreme of age, very early stage or late stage presentation, adolescent, in elderly patient, CSF value, when there is very low glucose or very high protein, and delayed prognosis or interrupted treatment. If there is a delay in diagnosis, most of the time we have to delay or late diagnosis of CNS tuberculosis. So prognosis poor at that factor cases. Treatment. There is a controversy of every extrapulmonary tuberculosis, but minimum 6 months there is no controversy. But some specialists told that the TBM should be treated at least 12 months and extended if needed. And they mentioned that the 4 FDC should be continued 2 months. Someone tells it is 3 months, and remaster 2 FDC for 10 months. And tuberculoma, they have to extend it 24 months, especially by the neurologist. They mentioned it, but our national guideline not much extended treatment for any extrapulmonary tuberculosis. And steroid therapy is much more indicated in CNS tuberculosis. I would like to mention what is the steroid therapy. It is the BMRC, British Medical Council, Research Council criteria. If it is stage 1, it is 2 weeks injection and 4 weeks oral therapy. Total is 6 weeks. If it is stage 2 or 3, it is 4 weeks injection and 4 weeks oral therapy. It is also mentioned in the Harrison, 4 weeks oral and 4 weeks. But you can reduce the duration if it is stage 1 tuberculosis when there is a presented with non-specific sign symptom and there is no other complication present. And it is easy to remember 1 ampoule oroxan, 1 ampoule IV 8 hourly for 7 days, 8 hourly for 7 days, 12 hourly for 7 days, 1 ampoule daily for 7 days. Then oral form 8 tablet for 7 days, 6 tablet, 4 tablet, 2 tablet weekly. This is the easy way to remember in case of adult patient, but in pediatrics patient, we have to consider the doses according to the body weight. Now our third component is the abdominal tuberculosis. It is not also less, it is 11 to 13% cases in one study shown. It poses also a diagnostic challenge. It present with high rates of manifestation. Intestinal TB is the most common site. TB can occur from mouth to anus anywhere of the intestine, but the ileal tuberculosis, ileocecal tuberculosis is the most commonest, followed by peritoneal tuberculosis and abdominal lymph node tuberculosis. Imaging is the primary modality of diagnosis as microbiological yields are classically low. Clinical expertise and diagnostic armamentarium are needed to differentiate it from its close mimics. So it's also another difficult situation when we faces every day regarding abdominal tuberculosis. And I already mentioned classification: intestine, peritoneal, lymph node, and also solid organ, even the liver, spleen, the pancreas, isolated organ involvement, and also other parts of the GI tract, esophageal, gastroduodenal or perianal tuberculosis are very less. And it is the pathogenesis either from the ingestion of milk or sputum, it enters the GI tract and ultimately it settles down in the lymph nodes and other parts of the GI abdomen spread. In the peritoneal tuberculosis, I think it is not very clear, but I like to mention it is peritoneal tuberculosis again divided into 3 groups. One is the wet group, that is the wet ascites. Second group is the dry, there is no ascites. Doughy feeling we mentioned, এটা ময়দার খামির মতো অনেক সময় অ্যাডেশন ascites থাকে না, পালপেট করলে পাওয়া যায়। এটা পপুলার টার্ম ছিল আমাদের সময়। What is the feeling of abdominal palpation? Doughy feeling, and it may be sometimes mixed type, both the wet and dry mixed up.
Intestinal tuberculosis is the most commonest form of the intestinal, most common form among the all abdominal tuberculosis. It poses significant challenge because it situated so many distance from the anus, also from the mouth, so we cannot easily reach their ileocecal part. Presentation also non-specific, mimics with chronic diarrhea or other symptoms. Diagnostic modality not very sensitive enough, so very difficult situation in case of intestinal tuberculosis. Why ileocecal tuberculosis is the commonest for TB, especially for the postgraduate students? It is the narrowest part in from the small intestine, and here the stasis occur very slow. The food matter, the digested particle goes into the intestine very slowly. Abundant pair spaces, so there is a more lymphatic follicles there. There is alkaline media, bacterial contact time is more, so there is a minimum digestive activity, maximum absorption area. All these factors may contribute as the ileocecal region is the commonest site for intestinal tuberculosis. Clinical features in the intestine, there may be ulcerative or a stricture form. Ulcerative form may present with diarrhea malabsorption, by stricture form may present acute intestinal subacute intestinal obstruction. In large gut, the ulcerative form may present as a bleeding like ulcerative colitis or inflammatory bowel disease, or hypertrophic form that may present abdominal lump or obstruction. I am not going details of these things. I show the picture. Also, other parts of the GI tract there may be affected. Even the esophageal tuberculosis, gastroduodenal tuberculosis, and colonic tuberculosis, though are very rare. Investigation, ultrasonography is the most important one, and also it is helpful in ultrasonography guided fine needle aspiration, a core biopsy of the mass or lymph node or organ. Also, the acidic fluid study, like other fluid study, we go for cytology, biochemistry. One important issue is serum albumin acidic fluid ratio, albumin ratio, gene expert, and FB culture. Colonoscopy and the biopsy, capsule endoscopy, it also can reach to the terminal ileum, and telescope, though it is not very practiced, it is also can helpful to reach to see the small intestine. CT enterography, MRI enterography to point out the site of lesion, also the number of lesion, barium follow through. Nowadays it is not practiced, but where facility are not available, even the district hospital or remote area, access to area where we can use the barium follow through in cases or patient cannot afford. And laparoscopy and biopsy, this is also very helpful. And the laparotomy, this is the final diagnosis of tuberculosis in some situation where we cannot go any conclusion from the above investigations. Acidic fluid study, all these things, what we are practicing in microscopy, culture, PCR based, that is the gene expert. Also, one Cochrane meta-analysis shows that net sensitivity up to 60% of peritoneal fluid. So it is not much more helpful. Only 60% cases we can diagnosis, and also we can case-to-case basis we can diagnosis other parameters. One important issue is the SEC. What is the serum albumin and acidic fluid albumin? It is if we see it is more than 1.1 gram per dl, it is non-portal hypertension, but it is less than 1.1. It is the it is more than 1.1. It is the portal hypertensive group, and less than 1.1. It is the tuberculosis group or other exudative group like carcinoma, peritoneum, pancreatitis, nephrotism, etc. And that case, when more than 1.1 gram, we go for acidic fluid protein, total protein. Or if it is less than 2.5, then cirrhosis, Budd-Chiari, or massive liver metastasis. But when it is more than 2.5, other condition like heart failure, IBC obstruction, and sinusoidal obstruction. So what is the characteristic features of acidic fluid? It is a straw color fluid. Cytology with shows there is a lymphocytic predominance, low SAC, less than 1.1, high protein, more than 2.5 gram, ADE is usually more than 39, which is very specific and sensitive, 93% to 94%,
in cirrhosis, sensitivity poor and ADA can be low as they mount a weak inflammatory response in CLD with tuberculosis. So these are the characteristic features of ascitic fluid analysis, and SAC is helpful to differentiate between the exudative portal hypertension causing ascites or non-portal hypertension causes. And ultrasonography, there is a two characteristic signs in ultrasonography. One is the club sandwich appearance. I have shown the picture how the layer by layer they alternate echogenic and echo-free areas. And another one is the pseudo kidney sign where there is concentric uniform mural thickening and seen. There are many signs. It is if the expertise sonologist can give comment about the abdominal tuberculosis by seeing these two signs. Another one is the stellate sign, which is bowel loop radiate from its mesenteric root. CT scan also very helpful. They can give in peritoneal tuberculosis impression of a smooth thickening and enhancement of the peritoneum. Nodular implant and irregular peritoneal thickening suggest carcinomatosis. So it is some points helpful from the peritoneal carcinomatosis and the CTS tuberculosis of the peritoneum. So these are the few pictures how the CTS can help. Contrast CT showing the specific ascitic fluid. Also, these are the ascitic fluid. Also, separating the lips of mesentery. You can see there is a wet type of in case of peritoneal TB. And there is contrast enhancement, multiple mesenteric lymphadenopathy with central caseation material, and they are conglomerate mass-like lesion. There is the ascites, also high density ascitic and predominant peritoneal thickening and enhancement, which is helpful to differentiate from the peritoneal carcinomatosis. So these are the ways how we can differentiate tuberculosis from the other conditions. CT angiography, when with contrast, oral contrast is given, it also see the involvement of the region of the intestine, short segment involvement or long segment involvement. There is a symmetric bowel wall thickening and enhancement, presence of lymph node, and also pulled up contracted cecum with wall thickening, and also suggestive of ascites, peritoneal thickening, and omental nodularity of thickening. So all these findings in helpful by the CT angiography also, as well as it can also from extraluminal, is there any pathology, both intra and extraluminal. So this is the CT image showing there is a thickening of the ileum and there is a lacrosed lymph node in the draining lymph node, so in tuberculosis, and it's also showing the intestinal characteristic ileocecal involvement. It is a very complicated slide. This is another investigation we usually prefer easily done colonoscopy to rule out carcinoma, as well as we can see different types of lesion in the colon or terminal ileum, like mucosal fold or nodules, ulcerative lesion, stricture lesion, deformed ileocecal bulb, mucosal edema, diffuse colitis. Biopsy can be taken during colonoscopy. Capsule endoscopy also helpful to a small intestinal pathology in difficult cases, though it is not practiced commonly, can cause obstruction in the stricture site. Sometimes capsule itself may be obstructed, lost. Radiological and endoscopical finding in abdominal tuberculosis. So these are the CT findings I already mentioned. These are the common in our daily practice. We see the report of colonoscopy. First case, there is the ileocecal tuberculosis they mentioned. Second is the intestinal ileal ulcer, or sometimes they mention Crohn's disease. So biopsies, they always give differential diagnosis, but it is very difficult. You can see there is the ulceration in different parts of the ileocecal region. These are the ulcer. Here is the ulcer. So it is difficult sometimes to give directly to tell the diagnosis by colonoscopy. Sometimes it is also difficult to see the terminal ileum, goes to the terminal ileum. It is always try to mention to see the terminal ileum to advise the endoscopist for excluding of tuberculosis. And sometimes ileocecal TB and the Crohn's disease is very difficult. I am not going details of this slide because
time consuming, and it is important only for the postgraduate trainee doctors. And there are also differentiated point in the granuloma of the tuberculosis and Crohn's disease. So before the era of CT scan or MRI, we always depends on the barium follow-through for diagnosis of intestinal tuberculosis, especially the ileocecal tuberculosis. And this is the narrowing part of the ileocecal tuberculosis with contracted cecum in case of barium follow-through. There was previously 3 signs we are mentioning. I think today chairman can remember and give comment on this issue. They are well known to this practice of barium follow-through. Hypersegmented secant. This is like a hypersegmented secant. It is mentioned secant sign, and also Flexner sign involve the ileocecal narrowing ileum with thickened ileocecal valve. It is the inverted umbrella sign also mentioned, and a string sign. You see there is in the arrow sign there will be narrowing of the total narrowing of the light thread. So that is why it is called a string sign. These are the very characteristic finding in barium meal follow-through. Nowadays, though it is not practiced in, we are on dependent on CT and also the colonoscopy and the other investigations. So typical what we can find in laparoscopic finding, we can take the biopsy also. There are multiple thickened peritoneum. I will show some tubercles in a laparoscopic finding. Few days back, one of our gynecologists, he gave me the laparoscopic findings yesterday, and the peritoneum is very hyperemic, lacks usual shiny ulcer. Momentum liver aspirate also started with tuberculosis. Also, it can helpfully solid organ tuberculosis diagnosis and biopsy. Fibroadhesive peritonitis, thickened momentum peritoneum can be seen. Tissue must be sent for microscopy culture as well as gene expert and histopathological examination. It is very high cost, more than 20 to 30,000 taka is needed for going a laparoscopic biopsy. So it is the last resort when we fail to diagnose any other ways. We would take the help of our surgical colleagues or gynecological colleagues for biopsy. So in laparoscopy, it gives us the direct visualization, and you see the thickened peritoneum, nodules in the peritoneum, also the acidic fluid, or gynecological colleagues for biopsy. So in laparoscopy, it gives us the direct visualization, and you see the thickened peritoneum, nodules in the peritoneum, also the acidic fluid, to collect acidic fluid for analysis. And if the very small amount of fluid which cannot be aspirated or paracentesis cannot be done, also take the biopsy. We can also visualize other parts of the organ by laparoscopy, liver, spleen, and other intestinal part, whether there is any involvement or not. This is courtesy by Dr. Esma Sharmin. She detected a young lady who is presented with ascites and ovarian cyst with infertility. He removed the cyst. Along with cyst, laparoscopy find that there is lots of granule in the peritoneum. You see there is some adhesive fibrous tissue, which is very helpful in diagnosis of tuberculosis. So these are the macroscopic view of the small intestine. You see the nodule tubercle in the serous surface after hemicolectomy. You can see also tubercle in the intestine. This is previously called abdominal cocon syndrome. Dense adhesion in the peritoneum momentum with content inside as a small bowel causing intestinal obstruction. These are the very adhesive, thickened adhesive, the fibrous tissue of the peritoneum. These are the biopsy, and when they open up, they see the thickened wall with growth and along with growth and presence of tubercle. So it is the ulcerative type and also the hyperplastic type of the ileocecal tuberculosis we can differentiate after laparotomy. So finally, how can approach to the abdominal tuberculosis? First of all, we have to take clinical and radiological workup. Then if there is a peritoneal tuberculosis or peritonitis suspected, we wait. If it is wet, ascites present, we go for aspiration, and we need it, we go for laparoscopy. And dry, we can for
also the endoscopy method to see the inside the lumen. And if all these things fail, then we go for diagnostic laparotomy. Lymphadenopathy, we should go for ultrasonic guided abdominal mesenteric lymph node aspiration, and if needed for laparoscopy. Intestine, we go for endoscopic method first, coloroscopy or endoscopy, whatever present, and take the biopsy and go for treatment. In solid organ, we can also go for true cut biopsy or core biopsy from the ultrasonography or CT guided. So in this way, we can go for the final diagnosis if all these measures fail by diagnostic laparotomy, what I have seen in the last few slides. Today, up to this, I have to take next session for completion of extrapulmonary tuberculosis, where we will take cardiac TB, spinal TB, renal TB, genital TB, ocular TB, and our PD physician and Mr. Review do not mention the skin TB for Dr. Hassan, and also miliary TB and the breast TB. Another problem is upcoming problem we are seeing, that is after laparotomy or laparoscopy or the cholecystectomy laparoscopy, we are getting some patient with presence of non-healing, long-standing ulcer, which is ultimately diagnosed after taking biopsy as a port TB. It is also one of the important issue sometimes we face after this type of surgery. Thank you very much for patient hearing, all the audience. Thank you to the chairperson, Professor Jalil sir, is still with us at this age for learning and also give guidance to us, and also the Dr. Hassan for arranging such a session and give me the chance to talk on this issue. Thank you, everybody. স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনাকে প্রতিদিন এক আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন বলা আসলে এখন আমার জন্য বিরক্তিকর হয়ে গেছে। আউট অফ দ্য ওয়ার্ল্ড প্রেজেন্টেশন, টু গুড। বাট আমাদের মাঝে স্যার অত্যন্ত স্পেশাল একজন গেস্ট যুক্ত হয়েছেন স্যার, আমাদের একজন ফাউন্ডার অ্যাডমিন, আসলে বিডি ফিজিশিয়ানস এর ফাউন্ডার, যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আমি স্ট্রেট চলে যাচ্ছি ওভার টু প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার। স্যার আপনি আজকের প্রেজেন্টেশনটা যতটুকু শুনেছেন স্যার। আমি আসলে পুরোটাই শুনছি, প্রথম থেকেই ছিলাম। থ্যাংক ইউ স্যার। এখন তোমরা, কারণ এটা আমার জন্য একটা দরকারি, খুবই দরকারি লেকচার ছিল। যেহেতু আমি একটা মানে সাইড ব্রাঞ্চে চলে গেছি বলা যায়, যার জন্য টিউবারকুলোসিস সম্পর্কে খুব পড়ালেখা করি না। আবার এটাও ঠিক যে আমাদের সিস্টেমে মানে মাসকুলোস্কেলেটাল সিস্টেমে যখন টিউবারকুলোসিস হয় এটাতে এক্সট্রা পালমোনারির মধ্যেই পড়ে। সেই কারণে আমি বলবো যে আমি একটা উৎসাহ নিয়ে এটাতে অংশ নিছি। যাই হোক, মোটামুটি আমি বলবো হাসান তো একটা চমৎকার লেকচার দিচ্ছে, এবং এটা আমার জন্য শুধুমাত্র একটা রিক্যাপিচুলেটরি লেকচার আমি বলবো না, আমার অনেক কিছু নতুনও শেখা হয়েছে। এই জন্য আমি হাসানকে অজস্র ধন্যবাদ দেব। আমার দুই একটা বিষয়ে একটু কিছু কথা বলার প্রয়োজন আছে। একটা, হাসান ইগ্রার কথা বলেছে, যেটা হচ্ছে ইন্টারফেরন গামা রিলিজ এসে, যেটা আমাদের দেশে কোয়ান্টিফেরন টিবি গোল্ড বা কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস নামে হচ্ছে। এটা সম্ভবত এখনো চাটগাঁয়ে হচ্ছে, তাই না হাসান? হ্যাঁ জি স্যার, হচ্ছে এটা। এখন এটার ব্যাপারে আমি যতদূর জানি যে আমেরিকান সিডিসি এটাকে অ্যাক্টিভ টিউবারকুলোসিসের জন্য ব্যবহার করতে খুব ডিসকারেজ করছে। এর কারণটা হচ্ছে মানে আসলে এই কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস বা ইগ্রা দিয়ে আমরা অ্যাক্টিভ আর ল্যাটেন্টের মধ্যে কোনোভাবেই ডিফারেন্সিয়েট করতে পারি না। আর বিশেষত আমাদের যে হাই এন্ডেমিক এরিয়া, এখানে কিন্তু ইগ্রাটা প্রায়শই পজিটিভ হয়। আমরা যখন আমাদের মানে কাইনেজ ইনহিবিটার্স বা বায়োলজিক্স দিয়ে কোনো রোগীকে চিকিৎসা করার চিন্তা করি, তখন আমাদের রুটিনলি ইগ্রা করতে হয়। এবং মানে আমাদের এখানে এটাও ঠিক যে আগে অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে কিনা সেটাও আমাদের দেখা দরকার। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ক্লিনিক্যাল এবং চেস্ট এক্সরে দিয়ে করি। ক্লিনিক্যাল বলতে হচ্ছে আমাদের প্রধানত হিস্ট্রি নেওয়া, যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট সোয়েটিং, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া এসব আছে কিনা। তার সাথে আমরা একটু ভালো করে পালপেট করতে হয় কোথাও কোনো লিমফ্যাডেনোপ্যাথি আছে কিনা। তারপরে ভার্টিব্রাল কলাম পালপেশনে কোনো গিব্বাস আছে কিনা কোথাও। আমরা এপিডিডাইমিসটাও পালপেট করি। আসলে আমাদের ওয়াইডলি আসলে পালপেট করার দরকার হয়। এইটা একটা পদ্ধতি।
আর এরপরে এক্স-রে চেস্ট করা। এগুলি হচ্ছে ফর এক্সক্লুশন অফ অ্যাক্টিভ টিউবারকুলোসিস। যদি অ্যাক্টিভ টিউবারকুলোসিসের কোনো সিমটম সাইন না থাকে, তখন আমাদের দায়িত্ব হয়ে যায় ল্যাটেন্ট টিউবারকুলোসিস দেখা। এই ল্যাটেন্ট টিউবারকুলোসিসের ডায়াগনোসিসের জন্যই এটাকে অনেক সময় বলা হয় LTBI, ল্যাটেন্ট টিউবারকুলোসিস ইনফেকশন, এবং এটার জন্যই আসলে ইগ্রাটার প্রবর্তন করা হয়েছে। আমাদের এন্ডেমিক এরিয়াগুলোতে এটা দিয়ে ল্যাটেন্ট ভার্সাস অ্যাক্টিভ কোনোভাবেই ডিফারেন্সিয়েট করা যাবে না। আমেরিকান সিডিসি একটা এক্সেপশন রাখছে, যেখানে বলা হয় যে যদি প্রিটেস্ট প্রবাবিলিটি অফ টিউবারকুলোসিস যদি কম হয়ে থাকে ইন এ পেশেন্ট ফ্রম অ্যান এরিয়া অফ লো এন্ডেমিসিটি, যেমন ইউরোপ এবং নর্থ আমেরিকা, এসব জায়গায় টিউবারকুলোসিসটা মানে এটা প্রিভ্যালেন্স খুবই কম, কাজেই সেখানে ল্যাটেন্ট টিউবারকুলোসিসের প্রিভ্যালেন্সও খুব কম। সেইখানে যদি আমরা দেখি যে কারো ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে টিউবারকুলোসিসের প্রিটেস্ট প্রবাবিলিটি লো, শুধুমাত্র সেইখানেই ইগ্রা করার অনুমতি দেওয়া হয়েছে, জাস্ট একটা নেগেটিভ টেস্ট হিসাবে। মানে কোয়ান্টিফেরন টিবিগোল প্লাস বা ইগ্রা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা ধরবো যে দিস পেশেন্ট ইজ নট এ পেশেন্ট অফ টিউবারকুলোসিস, দিস পেশেন্ট মাস্ট বি এ পেশেন্ট অফ সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেমন হাসান যেগুলি দেখালো, ক্রিপ্টোকক্কোসিস, ফাঙ্গাল ইনফেকশন, এইসব ব্যাপার, এগুলির জন্য আমাদের মানে যেখানে এন্ডেমিসিটি কম সেই সব জায়গার জন্য শুধু পারমিট করা হয়েছে। তার মানে এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দেশে যদি আমরা কোনো রোগীর অ্যাক্টিভ টিউবারকুলোসিস ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমাদের ইগ্রা করতে দেওয়া উচিত না। আমি এটা একটু এমফেসাইজ করেই বলবো, কারণ আমি ইদানিং আসলে বেশ কিছু রোগী পাচ্ছি যাদেরকে আমাদের ডাক্তাররা কোয়ান্টিফেরন টিবিগোল প্লাস করতে দিয়ে ওটা পজিটিভ হওয়ার কারণে অ্যাক্টিভ টিবির চিকিৎসা দিয়ে দিচ্ছেন, অথচ রোগীর সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেমন কোনো ক্যান্সার পাওয়া যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমি ক্যান্সারই পাই। কাজেই এখন এটা একটা ভুল হচ্ছে বলে মনে হয়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। যদিও আমি এই ব্যাপারে হাসানের ফিডব্যাক, হাসানের আমি মন খোলা রেখে বলছি, হাসান যদি আলোচনা করছি স্যার গত ক্লাসে ওই ল্যাটেন্ট সম্বন্ধে ইগ্রা এবং এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গত ক্লাসে আমরা একটু আলোচনা করছিলাম। আচ্ছা, তাহলে আমি সেটা মিস করে ফেলছি। আমাদের টিউবারকুলিন টেস্টের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, যদিও নানান কারণে টিউবারকুলিন টেস্ট ইজ লেস অ্যাডভান্টেজিয়াস দেন ইগ্রা, তারপরেও তার একটা অ্যাডভান্টেজ আছে যে অ্যাক্টিভ টিবিতে টিউবারকুলিন টেন্ডস টু বি মোর স্ট্রংলি পজিটিভ, আর ল্যাটেন্ট টিবিতে লেস স্ট্রংলি পজিটিভ। কাজেই কারো যদি আমরা দেখি যে টিউবারকুলিন রেসপন্সটা হচ্ছে মোর দ্যান 20 মিলিমিটার, তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে দিস পেশেন্ট ইজ হ্যাভিং অ্যাক্টিভ টিউবারকুলোসিস, এটা ধরে নিতে পারি। কিন্তু যদিও এটা ঠিক যে ওখানেও এরকম কোনো রিকমেন্ডেড কোনো কাট অফ পয়েন্ট কিন্তু কোথাও পাওয়া যাবে না পৃথিবীতে। হ্যাঁ, আর আরেকটা ইস্যু হচ্ছে এডিএ, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ। ওটা আসলে করা হয় কমনলি স্পুটাম এবং মানে সেরাস ফ্লুইডে, যেখানে সেরোসাইটিস থাকে। কখনো কখনো আমরা জয়েন্ট ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইডেও করে থাকি। কিন্তু এখানে একটা বিশাল ফ্যালাসি আছে। সেই ফ্যালাসিটা হচ্ছে আমাদের সেই COX-1, সাইক্লোঅক্সিজেনেজ 1 আর সাইক্লোঅক্সিজেনেজ 2-র মতন এডিএরও কিন্তু একটা আছে ADA1 আর ADA2, এবং জাস্ট লাইক COX-1, ADA1 ইজ এ কনস্টিটিউটিভ এনজাইম। তার মানে এটা আমাদের সব জায়গায় থাকে, সবারই থাকে। আর ADA2টা হচ্ছে ইনডিউসিবল লাইক COX-2। তার মানে যেখানে কোনো উস্কানি থাকবে, যেমন অ্যাক্টিভ টিউবারকুলোসিস, সেখানে কিন্তু ADA2ই বাড়ে। এই যে আমরা বললাম 40-এর উপরে, 70-এর উপরে, এই সব কিছু কিন্তু ADA2-র জন্য। ইন জেনারেল আমি বলবো যে আমাদের ইন্টারনাল মেডিসিনের প্র্যাকটিসে দিস ইস্যু ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ ওই সমস্ত ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ধরে নিতে পারি যখন ADA হাই হলো, যেমন অ্যাসাইটিক ফ্লুইডে বা প্লুরাল ফ্লুইডে, ইট ইজ টিউবারকুলোসিস, বিকজ মেজরিটি অফ দ্য পেশেন্টস ডোন্ট হ্যাভ a differential diagnosis in which inducible ADA2 is increased. এটা একটা ঝামেলা আছে। এবং আমাদের যেমন আমরা বলি যে লুপাস সেরোসাইটিস, আমাদের যেই, আমি আবার ঘুরে ফিরে ওই যে বলে না রসুনের কোয়াগুলো সব একদিকে যে বাঁধে, আমি ঘুরে ফিরে আবার আমার লাইনেই টান দিয়ে নিয়ে আসতেছি আর কি। হ্যাঁ, লুপাস সেরোসাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস সেরোসাইটিস, MCDD সেরোসাইটিস, এই সমস্ত সেরোসাইটিসে কিন্তু ADA2টা বাড়তে পারে আর কি। কাজেই এখন আমাদের এখানে এটা বেড়ে যে সে মোটামুটি টিউবারকুলার লেভেলেও পজিটিভ হয়ে যেতে পারে। কাজেই
যখন আমাদের ডিডিতে থাকবে কোনো আদার নন টিউবারকুলার, পার্টিকুলারলি একটা অটোইমিউন ADA2টা আসে প্রধানত লিম্ফোসাইট থেকে, এবং লিম্ফোসাইট গুলো অ্যাক্টিভলি যখন প্রলিফারেট করে তখনই ADA2টা বেড়ে যায়। কাজেই আমরা যদি দেখি যে এই মানে আমাদের যদি কোনো রোগীর ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয় ইন বিটুইন লুপাস সেরোসাইটিস অ্যান্ড টিউবারকুলার পেরিটোনাইটিস, সেখানে কিন্তু আমরা যদি ADA1 ভার্সাস ADA2 যদি করতে না পারি তাহলে কিন্তু ADA করে আমাদের কোনো লাভই নাই, মানে অহেতুক রোগীর টাকাটা গচ্চা যাবে। তা সেই ক্ষেত্রে বরং আমরা যেমন জিন এক্সপার্ট করতে পারি, এটা যথেষ্ট সেন্সিটিভ। আমাদের ইমিউনো কম্প্রোমাইজড হোস্টের জন্য আজকাল জিন এক্সপার্টের চেয়ে একটা ভালো জিনিসও এসে গেছে, যেটাকে আমরা বলি DNA ফর MTB NTM, মানে একই প্যাকেজের মধ্যে টিউবারকুলোসিস এবং নন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মানে নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া, এটার জন্য একই প্যাকেজে পাওয়া যায়, খরচও আমাদের সামান্য একটু বেশি জিন এক্সপার্টের চেয়ে। কাজেই ওইটা করলে আমরা টিউবারকুলারটাও বুঝবো, নন টিউবারকুলারটাও বুঝবো, এট দ্য সেম টাইম রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আছে কিনা সেটাও বুঝে যাব। কাজেই ওইটাও আমরা মানে ঢাকায় বসে আমরা সেটা করার সুযোগ পাই। আমার ধারণা যে ঢাকার বাইরে কোথাও এটা অ্যাভেলেবল সম্ভবত নাই। তা সবকিছু মিলায় আমি এই দুটা বক্তব্য রেখে আমি একটু সংশয় করলাম। হাসানের এটা চমৎকার হিসেবে লেকচার, আমার জন্য খুবই উপকার লাগছে, কারণ আমি এই ব্যাপারে অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছি ইদানিং। প্রায় আমি এই ধরনের টিবি সন্দেহ করলে জলিল ভাইয়ের কাছে পাঠাই দিই, আমি নিজে আর হ্যান্ডেল করি না, যদিও আমি জানি যে টিল লেট 90s আমি প্রচুর টিবির রোগীর চিকিৎসা করেছিলাম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর এন এক্সিলেন্ট ইনপুট। তারপরে স্যার আপনার মাথায় আমার মনে হয় টিবি সম্বন্ধে যা আছে আপনি একটা বই লিখে ফেলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন কোশ্চেন আনসারে যাবার পূর্বে আমার একটা কমেন্ট খুব ভালো লাগছে, একজন একটা কমেন্ট করছেন, এক্সিলেন্ট লেকচার স্যার, যত কিছু বললেন তা আমরা তো দূরের কথা মাইক্রোব্যাকটেরিয়াম নিজেও মনে হয় জানে না এত কিছু করা সম্ভব। ওকে, থ্যাংক ইউ। প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার, আপনি কি এখন কিছু ইনপুট দিবেন কোশ্চেন আনসারে যাওয়ার পূর্বে? না, আমার মনে হয় আমরা যারা পার্টিসিপেন্ট তখন থেকে বসে আছে ওদের থেকে আমরা কিছু শুনি, আমাদের তো বলার কিছু নাই, অনেক কিছু বলা হয়ে গেছে, পার্টিসিপেন্টরা রেসপন্স করুক। ওকে, আমি ডক্টর ইউসুফ আলী, আপনি আপনার কোশ্চেন শুনতে যাচ্ছি, আপনি আনমিউট হয়ে আপনার কোশ্চেন করেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেন প্লিজ। Am I audible? এক্সিলেন্ট প্রেজেন্টেশন। আমি আসলে বলবো যে এটা সারা বাংলাদেশের যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং আমরা যারা ডাক্তার আছি, ইভেন পোস্ট গ্রাজুয়েট ডাক্তার, সবার জন্যই একটা দারুণ লার্নিং সেশন ছিল। একটা ফ্ল্যাশব্যাক বলবো, মানে টিবি আমরা আসলে একবারে ফার্স্ট ইয়ার থেকেই আমি বলবো যে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর থেকেই এই নামটা শুনে আসছি এবং এখন পর্যন্ত আমরা শিখছি। থ্যাংক ইউ স্যার, এরকম একটা গোছানো প্রেজেন্টেশন আমি মনে হয় আমার লাইফে মানে টিবির উপরে মানে আমি বোধহয় ফার্স্ট পেলাম স্যার, এত সুন্দর প্রেজেন্টেশন। আমি স্যার জুনিয়র কনসালটেন্ট হিসেবে আছি স্যার মেডিসিনেই। আমি স্যার আপনার প্রেজেন্টেশনটা দেখে জাস্ট স্যার মানে কি বলবো, এক্সিলেন্ট স্যার, থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন আছে স্যার, সেটা হচ্ছে আমরা স্যার কোভিড এর পর স্যার ওই পোর্ট টিবি যেটা স্যার, ওইটা স্যার ওই যে সিজারিয়ান সেকশনের পরে তারপরে স্যার ল্যাপারোস্কোপি করার পরে অনেকগুলো কেসই স্যার আমরা পেয়েছি স্যার, এটা সবাই পাইছি স্যার। সেক্ষেত্রে দেখা গেছে যে স্যার আমরা একটা ফেস করি স্যার, ওখানে অনেক সময় টিবির পরীক্ষা উনসব বা স্যার বায়োপসি স্যাম্পল পাঠাইলে স্যার কোন রকমের মানে নন কনক্লুসিভ অনেক সময় আসে স্যার। এখন আজকে যেটা স্যার যেটা বললেন যে ওই এমটিবি আর এনটিএম যে প্যাকেজ স্যার, ওটা স্যার অ্যাভেলেবেল কিনা বাংলাদেশে, কোথায় হয় স্যার, এটা একটু জানতে চাচ্ছি স্যার। তাহলে কি স্যার আমরা এই টেস্টটা কি ওইখানে অ্যাপ্লাই করতে পারি কিনা, বিশেষ করে পোর্ট টিবি যেখানে স্যার ডায়াগনোসিসের টাফ হয়, অনেক সময় স্যার বায়োপসি রিপোর্টও নন কনক্লুসিভ দেয়, দেন আপনার ওই উনসব কালচার সেন্সিটিভিটি সেখানেও স্যার টিবি আসে না। সেক্ষেত্রে আমরা স্যার পিসিআর অথবা ওই যে যেটা বললেন স্যার এমটিবি এবং এনটিএম যে প্যাকেজটা ডিএনএ, সেটা স্যার করতে পারি কিনা বা জাস্টিফায়াবল কিনা। আরেকটা হচ্ছে স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার আমরা টিবি ট্রিটমেন্ট দিতে গিয়ে স্যার এক্সট্রা পালমোনারি টিবি যেটা স্যার ফেস করি অ্যাজ এ জুনিয়র ক্লিনিশিয়ান, আমরা স্যার দেখা যায় যে পেশেন্ট টিউবারকুলার লিম্ফোডেনোপ্যাথি নিয়ে আসছে, আমরা স্যার পেশেন্টকে ট্রিটমেন্ট শুরু করি, আবার নতুন লিম্ফোড আসে, টিবির ওইটা স্যার অ্যাবসেস ফর্মেশন হয়, সাইনাস হয়, অনেক সময় স্যার আমাদের জন্য একটা মানে কি বলবো মানে অনেকটা খারাপ লাগে স্যার, রোগীরা বলে কি ওষুধ দিলেন ভালো হলো না, উল্টা বাড়লো। এই সময় স্যার আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি স্যার, আমরা কি সার্জারি হেল্প নিতে পারি কখন স্যার, মানে এটা হচ্ছে স্যার যদিও ক্লিয়ার না ব্যাপারটা, মানে আমরা স্যার মাল্টিপল লিম্ফ নোড হলে একই সাথে সার্জিক্যাল এক্সিশন এবং টিবি ড্রাগ দুইটা কন্টিনিউ করতে পারি কিনা স্যার, নাকি স্যার এই ব্যাপারে কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে? থ্যাংক ইউ সৈয়দ আতিকুল হক স্যার, আপনি যেহেতু একটা ইনভেস্টিগেশনের কথা বলছেন, মানে পোর্ট টিবি থেকে স্যার এটা জাস্টিফাইবল কিনা?
কোনটা জাস্টিফাইবল কিনা অবশ্যই, যেখানে আমি বলবো যে যেখানে আমাদের নন মাইক্রোব্যাকটেরিয়াল মানে নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন যেখানে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে রাখি, যেমন আমাদের রোগীরা ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট, তাদের ক্ষেত্রে আমাদের ডিডিতে রাখতেই হয়। হ্যাঁ, তা আরো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই কনফিউশনটা হতে পারে, যেমন সার্ভিক্যাল লিম্ফানোপ্যাথি কিন্তু কনফিউশন হতে পারে। তা সেই সমস্ত ক্ষেত্রে আমাদের মানে এটা হচ্ছে এমটিবি অবলিক মানে এনটিএম মানে ফর ডিএনএ, এটা আমাদের দেওয়াটা বেশি ভালো হবে বলে আমি মনে করি। এবং এটা এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে এই পরীক্ষাটা হচ্ছে। এছাড়া মানে আমার চাপাচাপিতে আমি যেখানে বসি সেখানেও জিনিসটা প্রবর্তন করা হয়েছে, কিন্তু বিএসএমইতে হচ্ছে এবং অনেক কম খরচই হচ্ছে আর কি। স্যার আমি একটু অ্যাড করি স্যার, সেটা হচ্ছে স্যার আমি জানতে চাচ্ছি আরেকটা বিষয় স্যার, সেটা এনটিএম এর ক্ষেত্রে স্যার আমরা তো অনেকে ব্লাইন্ডলি অনেক সময় স্যার ট্রিটমেন্ট দিয়ে গুড রেসপন্স পেয়েছি স্যার। দেখা যায় একটা এক মহিলাই স্যার সিজারিয়ান সেকশনে পরে এরকম উন্ড হিলিং হচ্ছিল না, পরে স্যার আমরা স্যার নন টিউবারকুলাস মানে টিবির পক্ষে স্যার কিছুই পেলাম না, পরে স্যার নন টিউবারকুলাস মাইক্রোব্যাকটেরিয়ার যে এম্পিরিক্যাল যে ট্রিটমেন্ট ওইটা দিয়ে কিন্তু স্যার আমরা দুই একটা কেসে স্যার রেসপন্স পাইছি। এখন স্যার আমি একটু জানতে চাচ্ছি স্যার যে এটার এক্সাক্ট ডোজ বা এক্সাক্ট ইউসুফ ভাই, এটা আমরা আসলে ট্রিটমেন্টই আমরা পরে সেশনে মনে হয় হাসান স্যার ঠিক আছে কথা বলবো। আমি একটু বলি, থ্যাংক ইউ ডক্টর ইউসুফ আলী ফর ইউর এক্সিলেন্ট কমেন্ট। অ্যাকচুয়ালি আমরা যেটা লিম্ফ নোডের ক্ষেত্রে আমি এটা দেখিয়েছি, আমার একটা কেস হিস্ট্রি তো আমি দেখালাম। ওই যে প্রথমে একটা লিম্ফ নোড ছিল, পরে অনেকগুলো লিম্ফ নোড বড় হয়ে গেল, তারপরে অ্যাবসেস হয়ে গেল দুটো, তারপরে সে তো কনফিডেন্স হারাই ফেলছে, ঢাকায় গেছে, পরে ঢাকা থেকে ব্যাংকক গেল, ওখানে ওরা আবার ট্রিটমেন্ট না, আপনার ডায়াগনোসিস ঠিক আছে। তো এই ধরনের ঘটনা টিভিতে হয়, স্পেশালি যে লিম্ফ নোড টিভিতে হতে পারে, এটা আমি দেখিয়েছি। অনেকগুলি নতুন ট্রিটমেন্ট আসতে পারে, দিস আর দ্য চ্যালেঞ্জেস ফর আস, কিন্তু আমরা কন্টিনিউ দ্য সেম ট্রিটমেন্ট, বাট উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার ডিউরেশন অফ ট্রিটমেন্ট। যদি আমরা এরকম দেখি আমরা হতাশ হব না, বা বায়োপসি করে যদি কনফিউশন হয় আপনি ক্যান ডু ওয়ান বায়োপসি, কিন্তু এগুলি সার্জিক্যালি ইন্টারভেনশন করার প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো। আর যদি একান্ত অ্যাবসেস যদি দেখা যায় একদম ইম্পেন্ডিং বাস্ট হচ্ছে, বা তখন এসপিরেশন করা যাইতে পারে। আর পোর টিবির ক্ষেত্রে আমারও প্রায় 10-15টা কেস আছে এরকম, তবে আমি ওই যে কনভেনশনাল এন্টিটিভি দিয়ে কিন্তু রোগী রেসপন্স করছে, ভালো হয়ে গেছে। আপনার মতো বায়োপসিতে এরকম আসলে ওরা ক্রনিক গ্যানুলোমাটাস ইনফ্লামেশন লিখছে বা ওই ধরনের নন স্পেসিফিক লিম্ফোসাইট, কিন্তু আমরা যখনই এনটিটিভি ক্লিনিক্যাল ট্রায়াল দিলাম দেখা হলো যে অল দ্য পেশেন্টস গুড রেসপন্স। এটা হলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আর কি। থ্যাংক ইউ স্যার। প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার, আপনি কি এই বিষয়ের উপরে কিছু বলবেন? আমার মনে হয় স্টুডেন্টদের বা যারা পার্টিসিপেন্ট তাদের রেসপন্স গুলো শোনা কাজ হয় না আমাদের, কারণ ওরা অনেকক্ষণ থেকে বসে আছে। ঠিক আছে, আমি কোশ্চেন তো নিচ্ছি স্যার, মানে আপনি এই দুইটা আনসারের সাথে আপনি কিছু অ্যাড করবেন? না, আমি একবারে সংক্ষেপে বলে দেবো, কিন্তু এত সময় হবে না তো। ওকে স্যার। ডাক্তার নায়না নাজির, আপনাকে অ্যালাউ করছি। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? ক্লিয়ার। জি, আসসালামু আলাইকুম স্যার। খুব ভালো লাগলো স্যার, আমি প্রফেসর এম এ হাসান স্যারের ট্রেনি, অনেকদিন পর মনে হলো আবার ক্লাসরুমে বসে আছি, স্যারের চমৎকার ক্লাস শুনতে পাচ্ছি। স্যার আজকের ক্লাসে আমরা অনেক কিছু নতুন শিখেছি। আমার দুটো প্রশ্ন স্যার, আমরা যখন ট্রেনিং পিরিয়ডে এসএলই পেশেন্ট দেখতাম স্যার, তার অ্যাসাইটিস থাকলে আমরা শুরুতেই চিন্তা করতাম পেশেন্ট ইমিউনোকম্প্রোমাইজ টিউবারকুলোসিস কিনা, এবং আমরা ফেলোশিপ পরীক্ষায় স্যার প্রথম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে টিউবারকুলোসিসই আগে বলা প্র্যাকটিস করে গিয়েছি স্যার। তো সেখানে তো স্যার আমরা এডিএ দেখে পেশেন্টের ম্যানেজমেন্ট, এডিএ এবং জিন এক্সপার্ট তো স্যার সবসময় পজিটিভ আসছে তা না। তো আজকে স্যার যেটা কথা বললেন যে এডিএ 2 এর ব্যাপার, এটা তো স্যার আমরা আগে এত স্পেসিফিক ভাবে জানতাম না। এই ক্ষেত্রে স্যার আমরা ডায়াগনোসিসটা কিভাবে করব? আর এখন যেহেতু স্যার আমাদের দেশে যেহেতু এন্ডেমিসিটি বেশি, আমরা তাহলে মানে ল্যাটেন্ট টিউবারকুলোসিসটা বিফোর গিভিং এনি বায়োলজিক্যাল স্যার কিভাবে মানে ডায়াগনোসিস করবো? এখন তো বুঝতে পারছি স্যার যে আমাদের ইন্টারফেরন টিবিউল টেস্টটা দেওয়া ঠিক হচ্ছে না, বা দিলে কি স্যার আমরা ওইটার উপর ভিত্তি করেই কি 3 মাসের আইএনএইচ এবং রিফাম্পিসিন দিয়ে ট্রিট করে তারপর কি স্যার বায়োলজিক্যাল শুরু করবো কিনা? অনেক ধন্যবাদ স্যার। ওকে, সৈয়দ আতিকুল হক স্যার। আচ্ছা, এটা একটু আমি বলবো এটা হচ্ছে নয়না তো সবসময় সুন্দর সুন্দর এবং কঠিন কঠিন প্রশ্ন করে ফেলে আর কি। এখন একটা হচ্ছে আমি যেটা বলবো, প্রথমত আমাদের যদি আমরা মনে করি আমাদের রোগীর যে সিমটম প্রেজেন্টেশন, তাতে যদি অ্যাক্টিভ টিউবারকুলোসিস আমাদের বিবেচনায় থাকে অ্যাজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তাহলে কিন্তু আমাদের ওই কোয়ান্টিফায়ার টিবিকল প্লাস বা ইগ্রা আমাদের করা উচিত না, কোনোভাবেই করা উচিত না। এই ব্যাপারে আমি অবশ্য হাসানের একটু সম্পূরক উত্তর আশা করব। সেই ক্ষেত্রে আমাদের বরং যে জায়গায় সন্দেহ করি সেই জায়গাটার ইমেজিং, স্কোপি, স্যাম্পলিং
বায়োপসি এইসব দিয়ে আমাদের আগাতে হবে, মাইক্রোস্কোপি মানে স্মেয়ার এইসব দিয়ে আমাদের আগাতে হবে, মানে যেটা আমরা ডাইরেক্ট টিউবারকুলোসিস ডায়াগনোসিসের জন্য যেটা করি। হ্যাঁ, মানে আমি বলবো যে আমি আমার ডাক্তারি জীবনের প্রথমে, আমি তো 1985 থেকেই বাংলাদেশে অ্যাক্টিভ ডাক্তারিতে ইনভলভ। ডাক্তারি জীবনের প্রথম থেকে আমরা প্রচুর দিতাম, কি বলে এটাকে বলা হয় থেরাপিউটিক ট্রায়াল। আজকাল কিন্তু ডায়াগনস্টিক ফ্যাসিলিটিজ এর রেঞ্জ এত বেশি বেড়ে গেছে যে এখন আর থেরাপিউটিক ট্রায়াল দেওয়ার আমাদের দরকার হয় না। এখন আমরা সব ক্ষেত্রে শিওর হয়ে দিতে পারি, এবং অ্যাক্টিভ রিভিউর ক্ষেত্রে আমাদের ওই রাস্তায় হাঁটতে হবে। আর আমরা যখন কাইনেজ ইনহিবিটরস বা বায়োলজিক্স দেওয়ার আগে যখন আমরা করব, যখন আমরা কোয়ান্টিফায়ার টিপিক্যাল প্লাস আসে, যদি দেখি যে পজিটিভ এসে গেছে, এটা ঠিক যে আমি তো আগেই একবার অ্যাক্টিভ টিবি এক্সক্লুড করার জন্য ক্লিনিক্যালি যা কিছু করার দরকার করে ফেলছি, কিন্তু আমার সেই ক্ষেত্রে আবারও রোগীকে কিন্তু এক্সামিন করতে হবে, হিস্ট্রি নিতে হবে যে এই যে কোয়ান্টিফায়ার টিপিক্যাল প্লাসটা পজিটিভ আসলো, এটা কি ল্যাটেন্ট টিবির জন্য না অ্যাক্টিভ টিবির জন্য, এটা আমার আবার কিন্তু রিভিজিট করতে হবে। কারণ একজন অ্যাক্টিভ টিবির রোগীকে যদি আমরা ভুল করে ল্যাটেন্ট টিবির ট্রিটমেন্ট দিয়ে থাকি 2টা ড্রাগ 3 মাসের জন্য, তাহলে কিন্তু আমরা গোটা সমাজটাকেই মানে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির দিকে ঠেলে দিচ্ছি। কাজে এই ব্যাপারে আমাদের এক্সট্রিমলি কশাস হতে হবে, এটা হচ্ছে একটা। আর নয়নার দ্বিতীয় প্রশ্ন ছিল ওই আমাদের এডিএ নিয়ে, এডিএ 1-2। আমি বললাম যে এডিএ 1-2টা বোঝার দরকার, যেখানে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে ইন বিটুইন মানে সেরোসাইটিস, মানে টিউবারকুলার সেরোসাইটিস এন্ড অটোইমিউন সেরোসাইটিস, এর মধ্যে যখন তফাৎ হবে। যখন অটোইমিউন সেরোসাইটিসটা আমার কোনো ডিডিতেই নাই, তখন কিন্তু আমি এডিএ করব। আর যদি আমার অটোইমিউন সেরোসাইটিস যদি ডিডিতে থাকে, সেক্ষেত্রে আমার অনুরোধ হবে আমরা এডিএ আদৌ করতে দেব না, বরং আমরা জিন এক্সপার্ট, তারপরে এমটিবি, এনটিএমডিএনএ, আমরা এগুলি দিয়ে আগাবো আর কি। হ্যাঁ, সেখানে আমরা করবোই না, আমাদের অন্য হাতে কিন্তু ভালো টুল এখন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। আমি একটু স্যার ইগ্রা সম্বন্ধে বলি স্যার, যেহেতু আসলে ইগ্রাতে আমরা ল্যাটেন্ট টিবির জন্য ইউজ করি। ইগ্রার কতগুলি বেনিফিট আছে আদার দেন এমটি। যেমন এমটি যদি আমরা আগে থেকে বিসিজি ভ্যাকসিনের দেওয়া থেকে এমটি মেবি ফলস পজিটিভ আসতে পারে, এই জন্য আমরা ইগ্রাকে, আর নন টিউবারকুলার ব্যাকটেরিয়া কখনো, নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া কখনো ইগ্রাতে পজিটিভ হবে না। এই দুইটা হলো অ্যাডভান্টেজ ওভার এমটি ভার্সেস ইগ্রা। আমি গত ক্লাসে এগুলো একটু করে উল্লেখ করছিলাম। আর আমাদের এখন লক্ষ্য হলো ল্যাটেন্ট টিবি ডায়াগনোস করা। ল্যাটেন্ট টিবি যদি আমরা নির্মূল করতে পারি, হয়তো আমরা এনটিবি করতে পারবো। এটা একটা স্যার, আপনি তো ওই কমিটিতে আছেন, ল্যাটেন্ট টিবির যেটা গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন কমিটি, একটা মনে হয় হয়েছে। ঠিক আছে, ইন্টারফারেন্স সম্বন্ধে স্যার আমার একটু খারাপ অভিজ্ঞতা আছে। এই যে গামা ইন্টারফারেন্স যেটা করি, কয়েকদিন আগে আমি একটা রুগী দেখলাম, ওই যে নাজির রহমান খোকনের রুগী, ওই ইন্টারফারেন্স করলো, নেগেটিভ ছিল, ও ডিএমআর দিল, পরে স্যার রুগীটার ওই যে স্পাইনাল পজ ডিজিজ দেখা গেল, নেগেটিভ অবস্থা। তো আমাদের দেশে আসলে এটা কিন্তু আমার জীবনেও কিন্তু অভিজ্ঞতা আছে, আমার নিজে রোগী নিয়ে আমার এটা হয়েছে। তো এই জন্য নো টেস্ট রিলায়েবল, ক্লিনিক্যাল এক্সপার্টাইজ এবং জাজমেন্ট ইজ দ্য বেস্ট এক্সাম্পল। খুবই ইম্পর্টেন্ট। আর টিবির ক্ষেত্রে যদি আমরা কনফার্মেশন হলো স্যার এফবি আর আমাদের জিন এক্সপার্ট, এই দুইটাই হলো আমাদের আসলে বেস্ট টেস্ট। বাকিগুলির ফ্যালাসি আছে, এগুলি থাকবে। আপনার সব মিলাইয়া রুগীকে একটা ক্লিনিক্যাল সিনারিও সব মিলে আমাদের একটা কনক্লুশন আসতে হবে আর কি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সৈয়দ আতিকুল হক স্যার কিন্তু বলছেন যখন টোফাসিটিনিবের কথা, আমাদের এখন সেটা মুড়ি মুড়কির মতো দেওয়া হইতেছে স্যার, জাস্ট মুড়ি মুড়কির মতো, কোন ইনভেস্টিগেশন ছাড়া। আমাদের অনেক ডার্মাটোলজিস্ট স্যার ভিটিলিগোতেও দিয়ে দিচ্ছে, হেয়ার ফলেও দিয়ে দিচ্ছে, অ্যালোপেশিয়া এরিটাতেও দিয়ে দিচ্ছে, মানে কোন রকম ইনভেস্টিগেশন ছাড়াই স্যার দিয়ে দিচ্ছে। আমার স্যার আসলে কিছু বলার নাই, হয়তো যারা শুনছেন কিন্তু মানে এরপরে টিবি হওয়া রোগী কিন্তু আমি যথেষ্ট পাইছি, অনেক পাইছি আমি। যারা এরকম দেন প্লিজ বি কেয়ারফুল, একটু অন্তত গাইডলাইন মেনে বেসিক ইনভেস্টিগেশন করে তারপর দিয়েন, আদারওয়াইজ মুড়ি মুড়ির মতো দিয়েন না। দিস ইজ নট ওটিসি ড্রাগ। এবং দেখা যাচ্ছে যে আজকাল এটা স্যার, ওই যে ভরিকোনাজল যেরকম স্যার না বুঝে, মানে এটা তো স্যার সুপারফিশিয়াল টিনেতে ভরিকোনাজলের কোনো রোল নাই। যেমন দেখা যাচ্ছে ফার্মেসির দোকানদাররা দিচ্ছে, এরকম ফার্মেসির দোকানদাররা স্যার টোফাসিটিনিব দিয়ে দিচ্ছে স্যার, খুবই শকিং কন্ডিশন। ডক্টর হানিফ, আর 2 থেকে 3টা কোশ্চেন নিব। ডক্টর হানিফ, আপনার কোশ্চেন প্লিজ। Sir, Assalamu alaikum, sir. It was a very nice presentation, sir. I have few questions. That is, what is disseminated TB and relation between disseminated TB and miliary TB? And sir, there are a scenario that is like this, that there are some patients with pulmonary TB and pleural effusion. Simultaneously, they have developed. In this case, should we call it as pulmonary TB? Number one. And another, sir,
use of হানিফ dose- হানিফ এই আনসারটা নিয়ে নেই একটা করে। হাসান স্যার প্লিজ। এখন আমি তো আগে দেখিয়েছি এক্সট্রা পালমোনারি টিবির সাথে পালমোনারি টিবিও থাকতে পারে, সুতরাং প্লুরাল এফিউশন ইজ এক্সট্রা পালমোনারি টিবি, আর টিবি তো পালমোনারি টিবিও আছে, দুইটাই থাকতে পারে। এটাকে আমরা ডিসিমিনেট বলবো না, এটা হলো এক্সট্রা পালমোনারি টিবি উইথ পালমোনারি ইনভলভমেন্ট, এটা হিসেবে বলা হবে। আর ডিসিমিনেট বলা হবে মনে করেন একটা পালমোনারি টিবি আছে, একটা ইন্টেস্টাইনাল টিবি আছে, দেন ইট ইজ এ ডিসিমিনেটেড টিবি। তবে জলিল স্যার এই সম্বন্ধে আরো বক্তব্য রাখবেন। ডিসিমিনেটেড টিবি, ডিসিমিনেশন ইন দ্য পালমোনারি এন্ড দি ইন্টেস্টাইন। আচ্ছা প্রফেসর হাসান, এটা একটু আমি একটু ক্লিয়ার করি জিনিসটাকে। জি স্যার, আপনি গত ক্লাসে তুমি বলা শুরু করছো, আমি একটু এইটা অন্তত আমি টাচ করি যে আমাদের যে পার্টিসিপেন্ট যে কোশ্চেনটা করছে এটা ভ্যালিড কোশ্চেন, এটা নিয়ে কনফিউশন আছে আসলে। ডিসিমিনেশন খুব সহজ শব্দ, ছড়িয়ে যাওয়া। ডিসিমিনেশন টিবিতে তোমরা যদি আমি একটু পরে বলতাম, এখনই বলে বলছি, টিবি প্রফেসর হাসান যে বক্তৃতা দিছে এবং এরপরে প্রফেসর আতিকুলক যে এরপরে কমেন্ট করছে, তারপরে অবশ্যই বেশি কিছু বলার থাকে না। কিন্তু কথা হইলো রোগীরা বই পড়ে আসবে না। টিবি চিকিৎসা তো সহজ না। যত সহজে প্রফেসর হাসান বলছে, যত সুন্দর লেকচার দিচ্ছে, প্রফেসর আতিকুল যত সহজে ল্যাটিন টিবি সম্বন্ধে কথা বলছে, বৈদ্য টিবি সম্বন্ধে কথা বলছে, কিন্তু ইন প্র্যাকটিস দুইজন কনসালটেন্ট কথা বলছে, ইন প্র্যাকটিস কিন্তু টিবি চিকিৎসা কঠিন। এটা নাম ডিসিমিনেশন মানে টিবি বুঝতে হইলে আসলে পুরো প্যাথোফিজিওলজি বুঝতে হবে, একদম অ্যানাটমি থেকে শুরু করে সেই প্যাথোফিজিওলজি না বুঝলে এই টিবির ইনভেস্টিগেশন করে আরাম পাওয়া যাবে না, চিকিৎসা করে আরাম পাওয়া যাবে না। ইনক্লুডিং ফার্মাকোলজি। ডিসিমিনেশনটা আগে বুঝতে হবে প্রাইমারি কমপ্লেক্স কি জিনিস, ওখান থেকে ডিসিমিনেশন শুরু হয়। ডিসিমিনেশন দুইভাবে হয়, একটা হলো একুট ডিসিমিনেশন, একটা ক্রনিক ডিসিমিনেশন। আমি একুটটাকে বলি। একুটটা হলো যখন তোমার লিম্ফ নোড যখন রাপচার করে, ইয়াতে আমি ডিটেল বলা সম্ভব না এখন, যখন প্রাইমারি কমপ্লেক্সের লিম্ফ নোডটা রাপচার করে কোনো ভেইনে বলতেছি ভেইনের যখন রাপচার করে, তখন সেটা সারের একুট ডিসিমিনেশন হয় এবং ঝাঁকঝাঁক এভাবে বইতে বলা আছে, ঝাঁকঝাঁক টিবি বেসিলাই বিভিন্ন অর্গানে যায়, সেটা হলো একুট ডিসিমিনেশন। সেটা হয় একুট টিবিএম যেটাকে বলা হয়, একুট মিলিয়ারি টিউবারকুলোসিস, যেটা বলতেছিল প্রফেসর হাসান, সেটা একুট টিউবারকুলোসিস এবং একুট মিলিয়ারি টিউবারকুলোসিস। এগুলো একটা জিনিস। আর ক্রনিক ডিসিমিনেশন মানে এটা সিডলিং হয়, যেমন তোমরা হয়তো প্রাইমারি কমপ্লেক্সে ফেট গুলো পড়ছো, একটা হিল হয়ে যায়, এগুলো অনেকগুলো ফেট আছে। তবে একটা হলো ক্রনিক ডিসিমিনেশন, এইটা কিন্তু ইয়াতে হয়, লিম্ফেটিক্স দিয়ে, থ্রো লিম্ফেটিক্স দিয়ে হয়। থ্রো লিম্ফেটিক্স হয়ে আলটিমেটলি ব্লাড বর্ন হয়। সেটা অনেকদিন যাবত ক্রনিক সিডলিং হয়। সিডলিং হইয়া বডির বিভিন্ন জায়গায় তারা বীজের মতন বসে থাকে, যেমন বোনে, হাড়ে, মেনিনজিসে, লাংসে, বহু জায়গায় থাকতে পারে এবং তারা কিন্তু রিমেন ডরমেন্ট ফর ইয়ার্স টুগেদার। কোনো কারণে যদি বডি ইমিউনিটি কমে বা ওই লোকাল কোনো ফ্যাক্টর যদি কাজ করে, তখন সেই জায়গায় রিঅ্যাক্টিভেশন হয় এবং এটাকে বলে ডিসিমিনেট টিউবারকুলোসিস। তো ডিসিমিনেট টিউবারকুলোসিস আমরা যে র্যান্ডমলি যেভাবে টার্মটা ইউজ করি সেভাবে টার্মটা ইউজ করা ঠিক না, যেটা হাসানা বলছিল। আমি যেটা মনে করেন ওয়ার্কিং টেকনিক দেওয়া উচিত, যেমন পালমোনারি টিউবারকুলোসিস উইথ ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, তাহলে আমি বুঝবো ঘটনাটা কি করছে। আমি যদি বলি যে ডিসিমিনেট টিউবারকুলোসিস, তো কিছুই বোঝা যাবে না। কিন্তু আমি যদি বলি দিস ইজ এ বোন টিউবারকুলোসিস, আমি যদি বলি দিস ইজ এ পজ ডিজিজ, আমি যদি বলি দিস ইজ জেনারেল টিউবারকুলোসিস, আমি যদি বলি যে কিডনি ডিজিজ, তাইলে কিন্তু জিনিসটা বোঝা যায়। কিন্তু সুতরাং ডিসিমিনেট টিউবারকুলোসিস টার্মটা কিন্তু ভ্যাগলি ইউজ হচ্ছে, সেই টার্মটা প্যাথোফিজিওলজি না বুঝে সেই টার্মটা ইউজ করা উচিত না। আমার আরো কিছু কোশ্চেন নিলে নিতে পারো, তারপর আমরা যদি কিছু বলার থাকে বলবো না। ওকে কি প্রফেসর হাসান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে ডক্টর হানিফ, আরেকটা কোশ্চেন তোমার জন্য। Sir, thank you. Sir, dose of steroid in adrenal TB. Sir, কোন ডোজে দেব স্যার? আচ্ছা ঠিক আছে, রিপ্লেসমেন্ট ডোজে দেব কিনা স্যার? টিবি ট্রিটমেন্ট সম্বন্ধে বেশি হাইলাইট করি নাই, আমরা বেশি ডায়াগনস্টিক সাইডটা বেশি হাইলাইট করছি। আসলে অ্যাড্রেনাল টিবিতে দেওয়া হয় অ্যাজ এ রিপ্লেসমেন্ট থেরাপি। এটা দেওয়া হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যখন ড্যামেজ হয়ে যায়, অ্যাড্রেনাল অ্যাডিশনাল ডিজিজ হয়, তখন এটা রিপ্লেসমেন্ট। এখন টিবির মেইন উদ্দেশ্য অ্যাস্টেরয়েড দেওয়ার উদ্দেশ্য কি? অ্যাস্টেরয়েড দেওয়ার বেসিক প্রিন্সিপাল হলো আমরা যেখানে ফাইব্রোসিস চাইবো না, যেখানে ফাইব্রোসিস ডিসফাংশন হবে, সেখানে আমরা অ্যাস্টেরয়েড দিব। যেমন টিউবারকুলোজ, মেনিনজাইটিস, এগুলিতে আমরা অ্যাস্টেরয়েড দিব, কারণ ওখানে ফাইব্রোসিস হলে হাইড্রোক্যাপ্রাস হবে। কিন্তু পালমোনারি টিবিতে আমরা চাই যে ওখানে ফাইব্রোসড হয়ে যাক, যে কারণে প্রি অ্যান্টিবায়োটিক ইরাতে দেখা যায় থোরাকোপ্লাস্টি করতো 1940-50 দিকে, যখন কোনো অ্যান্টিবায়োটিক ছিল না। এটা হলো ফাইব্রোসিস হয়ে যাক, আইট্রোজেনিক ফাইব্রোসিস করা হয়তো, থোরাকোপ্লাস্টি বলতো এটা টিবির চিকিৎসার ক্ষেত্রে। এই জন্য কিন্তু যেমন আমরা পেরিকার্ডিয়াল টিবি, কনস্টিটিভ পেরিকার্ডিয়ালিটিস হয়ে যাবে, ওই জন্য দিচ্ছি। আমরা টিউবারকুলোজ, মেনিনজাইটিস দিচ্ছি, কিন্তু আমরা অ্যাড্রেনাল টিউবারকুলোসিস দিচ্ছি অ্যাজ এ রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে আপনি স্টেরয়েড দিতে হবে। এটা তো আর ফর ফিউ ডেজ বা ফিউ মান্থ, এটাকে আপনার সবসময় দিতে হবে অ্যাজ এ রিপ্লেসমেন্ট থেরাপি।
থ্যাংক ইউ ডক্টর হানিফ। আমি আর কিছু কোশ্চেন নিব, আর সৈয়দ আতিকুল হক স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার আপনি যদি দেখেন চ্যাট বক্সে বা কোশ্চেন আনসার এতে সেরকম ভালো কোশ্চেন আছে আপনি অবশ্যই পিক করবেন স্যার। আমি আর দুজনের কোশ্চেন নিব, লাইভ কোশ্চেন। আমার ডক্টর রুহুল একটা আবিদ, প্রশ্ন আছে, এটাকে আমার ভালো প্রশ্নই মনে হয় আর কি। শিওর স্যার, প্লিজ প্লিজ। আমার নিজের এখানে আমি চ্যাট বক্সে দিয়ে রাখছি অলরেডি। ওকে, এটাকে স্যার হাসান স্যারের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসানের আচ্ছা, জন্য। এটা আমি স্যার তাহলে পিক করবো স্যার, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। ডক্টর রুহুল আবির, আর দুইটা কোশ্চেন আমরা লাইভ নিব। ডক্টর রুহুল আবির প্লিজ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। ডক্টর রুহুল আবির। ওকে, ডক্টর শহীদুল ইসলাম ভুইয়া। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, মানে খুবই ভালো লাগলো প্রেজেন্টেশন। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, যদিও বেসিকের মতে মনে হয় স্যার, আমরা ক্লিনিক্যালি স্যার বিশেষ করে এক্সামিনেশন হলে ইন্টেস্টাইনাল টিবি, অ্যাবডোমিনাল টিবি আর আইলিউসিক্যাল টিবি কোনটা স্যার চয়েস করব আর কি, না টার্মিনোলজিটা স্যার? অ্যাবডোমিনাল টিবি তো আসলে কয়েক রকম আমি দেখিয়েছি। একটা হলো পেরিটোনিয়াল টিবি, হইতে পারে অ্যাসাইটিক নিয়ে আসতে পারে। আইলিউসিক্যাল টিউবারকুলোসিসটা আমরা আসলে ক্লিনিক্যালি বলতে পারবো ওর হিস্ট্রি থেকে, ওর যদি ডায়রিয়া থাকে বা অবস্ট্রাকশন নিয়ে আসে। কিন্তু আপনার লিমনোড টিবিতে আপনি যদি ম্যাটের লিমনোড পান, প্যারাওটিক লিমনোড পান, তখন আপনি হয়তো সাসপেক্ট করতে পারেন অ্যাবডোমিনাল টিবি। এটা ভেরি করবে আপনার প্রেজেন্টেশন অফ দ্য পেশেন্ট, কোনটা প্রিডমিনেন্ট। এই জন্য আপনি যদি দেখেন যে পরীক্ষার হলে লিমনোড ম্যাটের লিমনোড পাচ্ছেন, তাহলে আপনি এটাকে প্রথমে ইনভলভ ইন দ্য অ্যাবডোমিনাল টিবি, মোস্ট লাইকলি এটা টিউবারকুলাস লিমফ্যাডেনাইটিস প্রিডমিনেন্ট। আপনি তো একসাথে আসলে বলা ডিফিকাল্ট। এটা যে ইন্টেস্টাইনাল টিবি নাই, এটাও তো বলা ডিফিকাল্ট। এই জন্য অ্যাবডোমিনাল টিবি মোস্ট লাইকলি আপনি যেটা মনে করেন সেটাই, ইনভলভমেন্ট প্রিডমিনেন্ট ইনভলভমেন্ট অফ দ্য ইন্টেস্টাইন অর লিমনোড অর পেরিটোনিয়াল টিবি, এটা বলতে পারেন আর কি। স্যার এই ক্ষেত্রে কি স্যার আমরা এটাকে ডিসেমিনেটর টিবি বলবো কিনা স্যার? এক মিনিট, ডিসেমিনেটিভ বলবো না, ডিসেমিনেটিভ বলবো না। শোনো, একটু আগে তো বললাম ডিসেমিনেটিভ বলা মানে তুমি কিছু বোঝো নাই। না, ডিসেমিনেট না স্যার, অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস। হ্যাঁ, না সে আচ্ছা, অ্যাবডোমিনাল টিবি শোনো, অ্যাবডোমিনাল ম্যাজিক বক্স। তুমি যখন অ্যাবডোমিনাল টিবি বলবা তখন বোঝা গেল তুমি কিছু বোঝো নাই আসলে। যেটা প্রফেসর হাসান বলতেছিল, তোমাকে স্পেসিফিক টিবি কিন্তু স্পেসিফিক অর্গানোলজি বলতে বললে ভালো। যেমন মনে করো স্প্লিন হেমোগ্লোবিন টিবি হইতে পারে, তুমি যদি বলো যে অ্যাবডোমিনাল টিবি, তো আমি কিছুই বুঝলাম না তো কথা টিবি হয়েছে। টিবি কিন্তু লিভারও হইতে পারে। সুতরাং তুমি যদি বলো যে হেপাটোমেগালি টিউবারকুলোসিস, তাহলে জিনিসটা বোঝা গেল। তুমি যদি বলো যে দেয়ার ইজ অ্যাসাইটিস এন্ড দ্যাট মে বি টিউবারকুলার অ্যাসাইটিস মেবি, তাহলে বোঝা গেল যে এই অ্যাসাইটিসটা কি জন্য হয়েছে। তুমি পেরিটোনিয়াল টিবি বলতে পারো। সুতরাং অর্গান বেজ বলা ভালো টিবির জন্য। ইলিসিক্যাল টিউবারকুলোসিস ওই সিম্পটম সাইন যেগুলো বলছে প্রফেসর হাসান, যদি ইলিসিক্যাল টিউবারকুলোসিস ডায়রিয়া রিসেন্টলি থাকে, হোয়াইট লস থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, তাহলে ইলিসিক্যাল বা লাম থাকে বলতে পারো। তোমাকে পরীক্ষার সময় প্রিপারেশন নিয়ে আসতে হবে, তুমি কি বলতে চাচ্ছ, কি বুঝতে চাচ্ছ সেটা বুঝতে বললে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাবডোমিনালি বললে মানে বোঝা গেল যেটা ব্যাক কথা বলছো তুমি। হ্যাঁ, এটা হবে না। হ্যাঁ, এটা না বলা ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্রড নাম হয়ে যাবে কোন অ্যাবডোমিনাল। স্যার আমি আজকাল লাস্ট লাইভ কোশ্চেন নিচ্ছি ডক্টর রুহুল আবির। হ্যালো আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, প্রথমেই ধন্যবাদ এক্সেলেন্ট প্রেজেন্টেশনের জন্য স্যার। স্যার আমরা অনেক কিছু শিখতে পারছি। আর আমার একটা প্রশ্ন ছিল, আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ঢাকা মেডিকেলে আছি। তো অনেক ক্ষেত্রে স্যার আমরা আসলে টিবির পক্ষে অনেক কিছুই পাই না, কিন্তু শুধু এডিএটা অনেক রেস্ট পাই। সেই ক্ষেত্রে স্যার আমরা এডি এর বেসিসে যদি রিকারেন্ট প্লুরাল এফিউশন বা প্লুরাল টিবি আমরা সাসপেক্ট করি, সেই ক্ষেত্রে এডিএ যদি অনেক বেশি পাই, তাহলে সেক্ষেত্রে কি এডি এর বেসিসে আমরা অ্যান্টি টিবি দিতে পারবো কিনা? এবং এইটা যদি আমরা সিএসএফ এ বেশি পাই এবং অ্যাসিটিক ফ্লুইডেও বেশি পাই, সেই ক্ষেত্রে ওই জায়গায় আমরা দিতে পারবো কিনা, এটা আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল স্যার, যেহেতু বলেছেন এডিএ 1 এবং 2, এই দুইটা এডিএ 1 এবং 2 মানে কোথায় আমরা পাঠাইতে পারি এটা? ওইটা আমি দেবো। আচ্ছা, মানে আসলে এডিএ 1, 2 বাংলাদেশে হচ্ছে না, কোথাও হচ্ছে না। এটা আমি কিছু কিছু জায়গায় পার্সুয়েট করেও সফল হইনি আর কি। যার জন্য আমি যেটা বলছি যে যদি আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি থাকে, ওই যে বললাম লুপাস, সেটা লুপাস মানে প্লুরাল এফিউশন হোক, তারপরে অ্যাসাইটিস হোক, যেটাই হোক না কেন, যদি থাকে তাহলে আমাদের এডিএটা না করা ভালো হবে, কারণ এডিএ আমাদের মিসগাইড করতে পারে এই জন্য। হ্যাঁ, এবং সেখানে আমাদের টিউবারকুলোসিস ডায়াগনোসিসের জন্য আমাদের ভিন্ন পথ ধরতে হবে, এবং এখন কিন্তু সেই ভিন্ন পথটা আছে, কিন্তু ওই হয় না। কাজে আমি যেহেতু ওইটা হচ্ছে না, আমি এডিটাই করে দেখি, ওইটা করলে এই সমস্ত রোগীর ক্ষেত্রে হবে না।
এখানে জিন এক্সপার্টটা স্যার মোর প্লুরাল ফ্লুইড এবং এগুলি এক্সপার্ট অথবা ওই যে যেটা বললাম এমটিবি এনটিএম ডিএনএ আর কি, এটা এই দুটো যে কোনো একটা করা উচিত হবে জিন আর কি। এক্সপার্টটা স্যার সরকারিভাবে ফ্রি, এই জন্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে। এটা- জি স্যার, এটা মানে একটা আমরা অনেক সময় দেখি যে স্যার জিন এক্সপার্টেও নেগেটিভ আসছে, কিন্তু এটি অনেক বেশি ওয়ার্ডের কেস স্যার। সেই ক্ষেত্রে কি স্যার এডিএটা বেশি? সেই ক্ষেত্রে স্যার আমি টিউবারকুলোসিসের ক্ষেত্রে ট্রিটমেন্টটা দিব। আমাদের সেই ক্ষেত্রে আপনি আমার আরেকটা আবার কাজ করতে ক্লিনিক্যাল পারেন। ফিচারের কাছে যেতে হবে যে সেই রোগীর কি র্যাশেস আছে কিনা, তারপর মাসকুলার উইকনেস আছে কিনা, জয়েন্ট পেইন আছে কিনা, মানে সেই রোগীর অন্য কোনো পয়েন্টার টু সাম কানেকটিভ টিস্যু ডিজিজ আছে কিনা, এটা আমাদের ক্লিনিক্যালি যাচাই করে দেখতে হবে। এবং আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, খুবই স্যাড ঘটনা যে টিউবারকুলোসিস কিন্তু একটা রিজন ফর ফলস পজিটিভ এএনএ অ্যান্ড ইভেন অ্যান্টিটিএস ডিএনএ। টিউবারকুলোসিস হতে পারে কোনো অ্যাসিড না থাকে। কাজে আমাদের সেই ক্লিনিক্যাল ফিচার গুলোর দ্বারস্থ হতেই হবে, কোনো উপায় নাই। মানে একটা সিনসিয়ারলি টেকেন হিস্ট্রি এবং সিনসিয়ারলি ক্যারিড আউট, অনেস্টলি ক্যারিড আউট ফিজিক্যাল এক্সামিনেশনকে এগুলি কোনোটা দিয়েই রিপ্লেস করা যাবে না। আচ্ছা, আরেকটু স্যার আমি সাপ্লিমেন্ট করি। ও যদি হ্যাঁ, অবশ্যই। টিউবারকুলোস ইনফিউশন বললো, এটাকে আমরা কিন্তু বায়োপসি করতে পারি, ইভেন দি ফ্লুরোস্কোপিও করা যায়। কিন্তু এটা করলে কিন্তু ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করে আপনি বায়োপসি, এরকম একটা কেসের কথা আমি উল্লেখ করছি কিছুক্ষণ আগে। সুতরাং ওইটাও পর্যন্ত দেখা যাবে। শুধু অ্যাডির উপর ভিত্তি করে কোনো চিকিৎসা দেওয়াটা জাস্টিফাইড হবে না। এটা একটা বায়োকেমিক্যাল টেস্ট, ইনডাইরেক্ট বায়োকেমিক্যাল টেস্ট এটা। থ্যাংক ইউ স্যার। আসল কথা হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে, ক্লিনিক্যাল এটা হচ্ছে রিভিজিট, আসল কথা। ক্লিনিক্যাল রিভিজিট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্যার প্রচুর পড়াশোনাও করতে হবে স্যার। এবার সৈয়দ আতিকুল্লাহ স্যারের একটা কোশ্চেন আছে, এটার কোনো বিকল্প নাই স্যার। পড়াশোনা খুব বেশি করতে হবে না, যেই নলেজটা আছে এটাকেই মানে বিশ্বস্ততার সাথে ব্যবহার করলেও অনেক হয়ে যাবে। কাজে লাগাইতে হবে। স্যার আতিকুল্লাহ স্যারের যেটা কোশ্চেন সেটা হচ্ছে ইজ সিটি এন্টেরোগ্রাফি সুপিরিয়র টু এমআর এন্টেরোগ্রাফি ফর ডায়াগনোসিস অফ ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস? এটা প্রফেসর এম এ হাসান চৌধুরী স্যারের জন্য কোশ্চেন। স্যার তো কঠিন প্রশ্ন ফেলে দিল আমাকে। স্বাভাবিক, এটা আশা করাই যায়। তবে ঢাকায় তো দুটাই হচ্ছে, কিন্তু আমরা স্যার, আমি একদিন কমনলি এমআর এন্টিওগ্রাফি করাই আসছি, যাদের ক্ষেত্রে সন্দেহ আছে সিটি এন্টিওগ্রাফি করাইনি, কিন্তু তোমার কথায় আজকে মনে হচ্ছে যে হয়তো সিটি এন্টিওগ্রাফি করলে বেশি ভালো হতো। সিটি অ্যাঞ্জিওগ্রাফি করাটাই স্যার বেটার, এটাতে অনেক বেশি ইনফরমেটিভ, কস্ট কম। তবে একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো আপনার স্যার রেডিয়েশন রিস্কটা বেশি আর কি, এমআরআইতে যেটা কম। তবে এমআরআই তো অনেক বেশি কস্টলি। তবে সিটিতে স্যার অনেক কিছু সলিড অর্গান যদি যেগুলো দেখা যায়, বোন ইনভলভমেন্ট দেখা যায়, আমরা অনেক কিছু সারাউন্ডিং স্ট্রাকচার ইনভলভমেন্ট দেখা যায়, আর পেরিটোনিয়াম প্লাস আপনার ইন্টেস্টাইন সব দেখা যাচ্ছে, লিম্ফ নোডও দেখা যাচ্ছে ভালোই। আচ্ছা, এমনি ইয়েতে ওই খরচ কিন্তু আমাদের যে শেখ রাসেল, ওখানে দুইটার একই সমান খরচ, 5,000 টাকা। সব খরচ হচ্ছে স্যার এমআরআই করলে ভালো। আচ্ছা, ঠিক আছে স্যার আর দুই একটা কোশ্চেন নেই স্যার, আসলে আজকে মনে হয় সারা রাত কোশ্চেন শেষ করা যাবে না। আরেকজন একটা কোশ্চেন করছে স্যার, প্লুরাল ফ্লুইড টিবি 20% পজিটিভ but biopsy 80% positive. Any tests are available has 100% positive to diagnose TB? আমি নিজেও একটু কোশ্চেনে কনফিউজ স্যার, যদি আপনি কোশ্চেনটা করতে পারেন স্যার। 100% পজিটিভ আসলে কোনো ডিজিজে কোনো টেস্ট নাই, ইভেন এটা 100% বলতে কিছু নাই। আমরা সবগুলি দেখে ওই যে একই প্রশ্নের উত্তর আবার একই রকম। তবে বায়োপসি তো অবশ্যই সুপিরিয়র। বায়োপসি করলে আমরা যদি কেজিএস ম্যাটেরিয়াল গ্রানুলোমা পাই, আমরা তো অবশ্যই এটা কনফার্মেটিভ টেস্ট বলতে পারবো, হিস্টোলজিক্যালি কনফার্মেশন। তবে সবসময় যে বায়োপসি আসবে তাও কথা না, বায়োপসি তো ফেলিউর রেট আছে, ডিউরিং বায়োপসি টেকনিক্যাল ফেলিউর আছে, তার প্যাথোলজিক্যাল এরর হয়, অনেক কিছু হয় আর কি। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর অনেকে হাত তুলে রাখছে, আমি জাস্ট মোহাম্মদ তারিকুল ইসলাম, এটাই আজকে লাস্ট কোশ্চেন, তারপর আমরা শেষ করব। আর ডাক্তার রাকিবুল, আপনাকে একটা সুযোগ দিব, কারণ আপনি অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছেন। ওকে, লাস্ট দুইটা কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ ফর ইওর নাইস প্রেজেন্টেশন। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে এই যে এক্সট্রা পালমোনারি টিবিতে আমাদের তো বেশিরভাগ সময় লং টাইম এনডিটিবি দিতে হচ্ছে, যেমন 1 বছর কয়েকটি আপনি বললেন। স্যার আমার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো সরকার এই এনডিটিবি ড্রাগের পিছনে অনেক টাকা খরচ করছে, বিনামূল্যে ওনারা এটা পাচ্ছে। এখন স্যার এই লং টার্মে ড্রাগ শুরু করার ক্ষেত্রে আমাদের কি ড্রাগ সেন্সিটিভিটি টেস্টটা কি করে নেওয়া উচিত কিনা? দেখা গেলো 1 বছর এনডিটিভ ড্রাগ পাইলো, তারপরে একটা ড্রাগের রেজিস্ট্যান্স আসলো, দেন ইতোমধ্যে এটা আরো বেশি ছড়িয়ে পড়লো এবং পরবর্তীতে আবার একটা লঙ্গার ডিউরেশন তাকে দেয়া লাগলো। তো জিন এক্সপার্ট করতে দিলে সম্ভবত শুধু রিফাম্পিসিনটার সেন্সিটিভিটি দেখা হয়। তো আমি জানতে চাচ্ছি স্যার, আমাদের কি নিজ উদ্যোগে এটা করা উচিত কিনা এরকম পেশেন্টের ক্ষেত্রে, যে সেন্সিটিভিটিটা আমরা দেখে নিলাম, ইন দ্য মিনটাইম আমরা এনডিটিভি ড্রাগ শুরু করে দিলাম। থ্যাংক ইউ স্যার। আপনি যেটা বলছেন সেটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কিন্তু আমাদের দেশের রোগীগুলি খুবই গরিব, ওষুধ কিনতে পারে না,
ডায়াগনস্টিক ফ্যাসিলিটি নিতে পারে। আমি এই জন্য চ্যালেঞ্জেস অফ এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস দেখিয়েছি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে। সুতরাং আমাদের রেজিস্ট্যান্স কত এটাও বুঝতে হবে, ড্রাগ রেজিস্ট্যান্স কত। আমি হয়তো পারলে একটা ড্রাগ রেজিস্ট্যান্স উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব, তখন দেখাবো আসলে ড্রাগ রেজিস্ট্যান্স অত বেশি ড্রাগ রেজিস্ট্যান্স নাই, 3-4-5%। এটা ভেরি করে মনো বা পলি রেজিস্ট্যান্স কিনা বা এমডিআর টিবি কিনা, এটা ভেরি করে। সুতরাং ওইটার জন্য আসলে আমি হ্যাঁ আপনি অনুমতি দিলে একটা শেয়ার করতে চাই। হ্যাঁ বলেন স্যার, ওই ন্যাশনাল গাইডলাইন এন্ড অপারেশনাল ম্যানুয়াল ফর প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি আছে আমাদের 2020 এর একটা এডিশন। ওইখানে একটা দেখানো হয়েছে যে আমাদের আইসোনিয়াজাইড এন্ড স্ট্রেপ্টোমাইসিন এই দুইটাতে হচ্ছে মানে রেজিস্ট্যান্সটা অনেক বেশি। যেমন 28টা টেস্ট করা হয়েছিল, আইসোনিয়াজাইড পাওয়া গেছে সেখানে 23টা, মানে ট্রিটমেন্ট ফেইলিওর কেসগুলোতে স্যার। স্ট্রেপ্টোমাইসিন 28টা, তার মধ্যে 19 জন পাওয়া গেছে রেজিস্ট্যান্স। এই মানে আমাদের দেশে আছে স্যার, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে যে ট্রিটমেন্ট ফেইল যে কেসগুলো আসে ওগুলোকে। তবে এটার পার্সেন্টেজ খুবই কম। এই জন্য আমরা হয়তো ইন জেনারেল সবাইকে এটা প্র্যাকটিস করানো ভেরি ডিফিকাল্ট। এই জন্য হয়তো এটা, কারণ আপনাকে এলপিএ করতে হবে আইএনএ যদি জেনোটাইপে করতে চান, আর যদি ফেনোটাইপে করতে আপনাকে কালচারে দিতে হবে। ইট টেক্স 4 to 6 উইক ওয়েট। তো সুতরাং অনেকগুলি ব্যাপার আছে, এখানে মাল্টিফ্যাক্টরিয়াল ইনভলভমেন্ট আছে, ইকোনমিক থেকে শুরু করে ডিউরেশন থেকে শুরু করে টেস্টের ফ্যালাসি থেকে শুরু করে। সুতরাং আমার মনে হয় ইন জেনারেল করা যাবে না। আর আমাদের যেটা ন্যাশনাল গাইডলাইন, ইট এমফেসিস অনলি ফর পালমোনারি টিউবারকুলোসিস। আমাদের এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের জন্য ওরকম ন্যাশনালি কোনো এখনো পর্যন্ত আমার মনে হয় এস্টাবলিশ গাইডলাইন নাই। জাস্ট ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট প্ল্যানিং, কতদিন দিতে হবে, এই ধরনের কিছু কিছু কমেন্ট আছে। থ্যাংক ইউ স্যার। প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার কি এই ব্যাপারে কিছু বলবেন নাকি স্যার আপনি কনক্লুশন? আমি বলতে চাচ্ছিলাম যে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস পসিবেসিলি টিউবারকুলোসিস, এটা তো ব্যাকটেরিয়াল ডায়াগনোস দিয়ে ডায়াগনোস করা হয় না। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ডায়াগনোস করার সময় কয়জনে করে ব্যাকটেরিয়া দেখছে, সেখানে ব্যাকটেরিয়া যেখানে আইডেন্টিফাই করা হয় না, সেখানে আবার এটা বারে বারে কালচার সেন্টারে এটা ট্রিটমেন্ট করবে, এটা তো খুব অবাস্তব বলে আমার কাছে মনে হচ্ছে না, যে প্রশ্ন করলো আর কি। ওকে, ন্যাশনাল টিউবারকুলোসিস যেটা বলা আছে এটা প্রায় পালমোনারি টিউবারকুলোসিস, নট ফর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। হাসান কিন্তু একটা কথা বলছিল, ওই এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের ড্রাগ রেজিস্ট্যান্সের মানে রেটটা বেশি বলে বলছে আর কি। এটা বেশি না, যে দুই একটা কেস হয়েছে কিনা আমাদের সাথে, আমরা তো এআইপি দেখে আর কেউ এক্সট্রা পালমোনারি চিকিৎসা করে না, খুব বেশি পাওয়া যায় না। সেখানে আবার বারে বারে ড্রাগ সেন্সিটিভিটি দেখা ডিউরেশন বাড়াবে, এটা কথাটা বাস্তব না, প্র্যাকটিক্যাল না, সেটা বলছি। ওকে স্যার, আজকের লাস্ট কোশ্চেন ডক্টর রাকিবুল অনেকক্ষণ ধরে করতেছেন, আজকের স্যার এটাই শেষ কোশ্চেন আমরা শেষ করতেছি। ডক্টর রাকিবুল আপনার কোশ্চেন প্লিজ। ডক্টর রাকিবুল আপনি আনমিউট হয়ে আপনার কোশ্চেনটা করতে পারেন। হ্যাঁ প্লিজ। স্যার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন স্যার? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াইজ ডিসকাশন স্যার। আমি আর এটা করবো না, এক্সটেন্ড করবো না স্যার। আমি একটু ইন এ নাটশেল আমার কোশ্চেনটাই বলি আর কি সরাসরি। সেটা হচ্ছে যে আমার ওয়াইফ গত 2020 সাল থেকে রেনাল টিউবারকুলোসিস সাসপেক্টেড রোগে ভুগছে আর কি। তো তাকে অ্যান্টি-টিবি ড্রাগ মানে এম্পারিক্যালি শুরু করা হলো, শুধুমাত্র বেজিং অন ইগ্রা পজিটিভ, নাথিং এলস। অন্য সবকিছু নেগেটিভ, এবি স্টেইনিং, কালচার, জিন এক্সপার্ট, পিসিআর, তারপরে এনটিএম, সবকিছুই নেগেটিভ, শুধুমাত্র ইগ্রা পজিটিভ। এটা প্রথমে 9 মাস ট্রিটমেন্টের পরে তার ক্রিয়েটিনিন 6 থেকে 3.5 চলে আসলো। তো আমরা মানে উই হ্যাড বিন ভেরি হোপফুল যে ঠিক আছে এটা ইরাডিকেট হয়ে গেল। 1 মাসের মধ্যে যখন এটা বন্ধ করে দিলাম, 1 মাসের মধ্যে সেটা আবার রেজ করে আবার সেই 5.5-এর মতো হয়ে গেল ক্রিয়েটিনিন। আচ্ছা, তো আলটিমেটলি সেটা আবার সবকিছু টেস্ট করে সবকিছু নেগেটিভ, শুধু ইগ্রা পজিটিভ থাকছে। তো তখন দেখা গেল যে ঠিক আছে, এটা প্রথমে কিন্তু এই ক্লিনিক্যাল ট্রায়াল হিসাবে দিয়েছিল, ক্লিনিক্যাল ট্রায়াল যেহেতু ইমপ্রুভমেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই এটা মানে বেনিফিট অফ ডাউট এটা শুরু করেছিল। তো আলটিমেটলি যখন সেকেন্ডলি আবার বলা হলো যে ঠিক আছে এটা আবার শুরু করা হোক, তো সেটা আবার শুরু করে সেটা 18-19 মাস কন্টিনিউ করা হলো, এবং তাতে ক্রিয়েটিনিন 4-4.5 এর মধ্যেই ছিল আর কি, উইদিন কন্ট্রোল ছিল, সিমটম তেমন একটা ছিলই না। তো এই সেকেন্ড টাইম যখন আবার স্টপ করা হলো, তখন সেই ক্রিয়েটিনিন আবার রেজ করে আবার সেই 7-7-এ চলে আসলো। তখন দেখা গেল যে না, এটা তো আসলে ছেড়ে দেওয়াটা খুবই অসুবিধাজনক হয়ে যাচ্ছে। আমার ওয়াইফ আর কি, সে পেশেন্ট, সে নিজেই বললো যে আমি অন্য কোনো ইয়েতে যাব না, ডায়ালিসিস বা এইসবে না, এটাতে যদি আমার কন্ট্রোল থাকে তাহলে সেক্ষেত্রে আই উইল কন্টিনিউ দিস।
এখন কথা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে হাউ লং ইট ক্যান বি কন্টিনিউড অ্যান্ড ইট শুড বি কন্টিনিউড। কোনো কিছুই পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে না শুধুমাত্র ইগরা ছাড়া। প্রফেসর এম হাসান চৌধুরী স্যার কি আপনি আছেন? স্যার হয়তো ডিসকানেক্ট হয়ে গেছেন। প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার এবং সৈয়দ আতিকুল হক স্যার, আপনারা যদি কিছু ইনপুট দেন এই ইস্যুতে। আমি দিলে শেষ করে ফেলবো। আচ্ছা তাহলে সৈয়দ আতিকুল হক স্যার আপনি কিছু বলবেন? আতিক কিছু বলবা? হ্যাঁ, আমি আসলেই বলবো, আমার কেমন জানি মনে হয় যে আসলে এটা যে প্রশ্নটা করলো ডক্টর রাকিব, মানে আসলে এই ব্যাপারটা আমার কাছে খুবই রহস্যময় মনে হচ্ছে। কারণ টিউবারকুলোসিসকে কিন্তু মানে একটা কমন কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ কখনোই বলা হয় না আর কি। কাজেই কেন আমরা এটাতে এইভাবে এই ধরনের একটা প্রস্তাবে সাড়া দিলাম? এবং টিবি ট্রিটমেন্ট যদি একবার ফেল করে, যদি আমি মনে করি যে সেটা টিবি, তাহলে আমার দেখতে হবে এমডিআর কিনা। তখন আমার এমডিআর কিন্তু একই রেজিমেন দিয়ে আবারও লম্বা সময় দেওয়া। একটা জিনিস ঠিক যে টিবি ট্রিটমেন্ট সময় ক্রিয়েটিনিন কমে যাচ্ছে আর বন্ধ করলে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু কাকতালীয় হওয়ার সম্ভাবনাটাই বেশি। এটা আসলে মানে ওই টিবি ট্রিটমেন্ট চলাকালে টিবির জন্য ক্রিয়েটিনিন বাড়লে সেটা কমবে, এই ধরনের রেফারেন্সও কিন্তু আমি আমার জীবনে কখনোই পাইনি। এটা আমি এ ব্যাপারে জলিল ভাইয়ের মতামত আশা করব। তবে আমার কেমন জানি মনে হয় যে যদি কোনোভাবে কোনো কারণ যদি পাওয়া না যায়, তাহলে কিন্তু কিডনি সাইজ যদি ভালো থাকে আল্ট্রাসাউন্ডে, তাহলে কিডনি বায়োপসি করা উচিত। আমার ফিল্ডের বাইরে, আমি একটু মানে আমার ফিল্ডের বাইরে যে কথা বলছি, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে যারা কিডনি বিশেষজ্ঞরা যারা আছেন তাদের কাছ থেকে। কিন্তু আমার কেমন জানি মনে হয় এই ক্ষেত্রে সাইজ নর্মাল থাকলে কিডনি বায়োপসি করা উচিত। এটা হচ্ছে একটা বিষয়, এবং এটা ভেরি আনলাইকলি টু বি ডিউ টু রেনাল টিউবারকুলোসিস। আর আমি অবশ্য এখানে এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো, কি বলে এহসান, এইখানে আসলে রেজওয়ান নামে একজন ডাক্তার একটা প্রশ্ন করছেন। আমার কিন্তু মনে হচ্ছে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই জন্য WHO এর রেকমেন্ডেশনও বের করে ফেলছি, লিস্ট আর কি। হ্যাঁ, মানে ওনার প্রশ্ন হচ্ছে টিবি প্রিভেন্টিভ থেরাপি দেওয়ার ক্ষেত্রে ইগরা ব্যবহার করতে পারি কিনা, নাকি অন্য কিছু মানে এক্সপোজার থাকলেই দিয়ে দেবো। তা আমাদের কিন্তু ল্যাটেন্ট টিউবারকুলোসিস বলতে গেলে অ্যাক্টিভ টিউবারকুলোসিস থাকতে পারবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আইদার ইগরা অর টিউবারকুলিন, যে কোনো একটা পজিটিভ হতে পারে। আমাদের দেশের গাইডলাইন অনুসারে টিউবারকুলিন 5-এর বেশি যদি হয় তাহলে আমরা সেটা ধরবো। কাজেই আমরা এইভাবে কিন্তু করতে পারবো না। হ্যাঁ, আমাদের আসলে হয় ইগরা করতে হবে অথবা টিউবারকুলিন করতে হবে, কিন্তু এটা উদ্দেশ্য বুঝে। এবং আমাদের খেয়াল রাখতে হবে WHO এর কিন্তু 7টা ইন্ডিকেশন আছে কাদেরকে আমরা ইগরা বা এমটি পজিটিভ হলে কাদেরকে আমরা টিপিটি দেব। আমরা কিন্তু সবাইকে টিপিটি দেব না। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টস অফ পিপল উইথ অ্যাক্টিভ টিবি। যেমন একজন হাজবেন্ডের অ্যাক্টিভ টিবি আছে, তার সাথে ওয়াইফ একই সাথেই থাকেন, তাদের যদি এমটি অথবা ইগরা পজিটিভ হয় এবং আমরা যদি শিওর হই যে অ্যাক্টিভ টিবি নাই, আমরা তাদেরকে পিটিপি দেব। তারপরে পিপল উইথ HIV ইনফেকশন, people with other conditions that weaken the immune system like cancer, diabetes or chronic kidney disease, children under 5 years of age who are exposed to TB, যাদের অ্যাক্টিভ টিবি আছে। তারপরে 5 নাম্বার হচ্ছে people who will start certain medications like anti-TNF or others, মানে immunosuppressives আর কি, people who are preparing for organ or stem cell transplantation, people who live in or work in high risk setting such as correctional facilities, হোমলেস শেল্টার, নার্সিং হোম। এই 7টা ক্যাটাগরিকেই এই পর্যন্ত WHO দেওয়ার রিকমেন্ডেশন আছে। আমরা ইগরা পজিটিভ পেলে আর অ্যাক্টিভ টিবি নাই জানলে সবাইকে আমাদের মানে ল্যাটেন্ট টিবি টিউবারকুলোসিস দেওয়ার এখন পর্যন্ত কোনো রিকমেন্ডেশন নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার স্ক্রিন স্যার শুনতে পাচ্ছেন এখনো? শুনতে পাচ্ছি আমি আপনার কোশ্চেন। স্যার আরেকটু ইয়ে করি স্যার, সেটা হলো স্যার আতিকুল হক স্যার বলেছেন যে রিগার্ডিং রেনাল বায়োপসি। তো আমি 18 সালে ওই ইন্ডিয়া গিয়েছিলাম, ওইখানে কেরালা অমৃত হসপিটালে আমি খুবই ইনসিস্ট করছিলাম স্যারকে যে এটা রেনাল বায়োপসি করার জন্য। যদিও তখন এনটিটিবি বা টিউবারকুলোসিসের কোনো ইয়ে ছিল না, তখন সিকেডির মানে পজিটিভ ইয়েটা বের করার জন্য আর কি, যে কি কারণে হচ্ছে এটা প্যাথোজেনেসিস। বাট মানে হি রিফিউজড এই জন্য যে সিগনিফিকেন্ট ক্রনিসিটি এবং সিগনিফিকেন্ট রেনাল স্কারের জন্য উনি এটা করতে জন্য কোনোভাবেই আর রাজি হলেন না, এবং বললেন যে এখন যদি ইয়ে করাও হয় বায়োপসি, আলটিমেটলি ইট উইল বি অফ নো ইউজ, কারণ হচ্ছে যে এটা অলরেডি স্কার ডেভেলপ করে গেছে সিগনিফিকেন্ট,
এবং দ্যাটস ওয়াই সিকিউরিটি হিসেবে যে সাপোর্টিভ ট্রিটমেন্ট দ্যাট শুড বি কন্টিনিউড ইন ইউর কান্ট্রি। দ্যাটস ওয়াই আমি তখন ফিরে আসলাম। কিন্তু তার 2 বছর পরে এই রেনাল টিউবারকুলোসিস সাসপেক্টেড হলো এবং সেটা এম্পারিক্যালি ট্রিটমেন্ট থেরাপিউটিক দেওয়ার পরে খুব ইমপ্রুভমেন্ট হওয়ার কারণে ইট ওয়াজ কন্টিনিউড ফর 9 মান্থস এবং আলটিমেটলি 1 মাস পরে যখন এটা হলো আবার বন্ধ করলে বেড়ে যায়, আবার যখন স্টার্ট করি তখন আবার কমে যায়। কিন্তু বাকিটা শুনে ফেলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা যে ওইটা রিপিট করার দরকার নাই, কিন্তু একটা আচ্ছা। জিনিস এখন স্যার আমার প্রশ্নটা হলো যে এটা আমি এই যে টোটাল 9 মাস, তারপরে হচ্ছে 18 মাস, এখন 6 মান্থস রানিং, এবং এখন এর মধ্যে কিন্তু আমি আবার একজনের সাথে কনসাল্ট করেছিলাম এনটিএম সংক্রান্ত, তো উনি আবার এম্পারিক্যালি এনটিএম ট্রিটমেন্টটাও দিয়েছিলেন, কিন্তু এটা আবার ইনটলারেবল ছিল আমার ওয়াইফের জন্য। লিনোজেলিড এবং অ্যাজিথ্রোমাইসিন, আরেকটা হচ্ছে মানে মক্সাফ্লক্সাসিন, খুবই গ্যাস্ট্রিক আপসেট ছিল, যার ফলে এটা ইট ওয়াজ ডিসকন্টিনিউড এবং ক্রিয়েটিনিনও বেড়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই এটা কোনো বেনিফিট না হওয়াতে এটা ইট ওয়াজ ডিসকন্টিনিউড। বাট এখন আইএনএইচ রিফাম্পিসিন এই দুইটা জিনিসই চলছে, এবং ওই শুরুতে কিন্তু তাকে ইথামবিউটল দেওয়া যায় না, এই জন্য যে রেনাল টক্সিসিটি সম্ভাব্য কারণে শুধুমাত্র 3টা ড্রাগ দিয়ে শুরু করা হয়েছিল, পাইরাজিনামাইড, আইএনএইচ এবং রিফাম্পিসিন। এখন আইএনএইচ রিফাম্পিসিন কন্টিনিউড হচ্ছে লাস্ট এখন 6 মাস যাবত। এখন এটা আমি কি করব বা কতদিন কন্টিনিউ করা যেতে পারে? স্যার যদি বলেন যে আসলে কোথায় যাবে, জাস্ট একটা জায়গা দেখাই দিলে মনে আমরা চেয়ারম্যান স্যারের কাছ থেকে কনক্লুডিং বক্তব্যে এটা শুনবো ওনার উত্তর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ডক্টর রকিবুল স্যার আমি আপনার কাছে যাচ্ছি স্যার, আপনি একবারে কনক্লুশন রিমার্ক দিবেন। থ্যাংক ইউ প্রফেসর এম এ হাসান চৌধুরী স্যার, থ্যাংক ইউ প্রফেসর জাতিকুল হক স্যার। নাও আমরা সেশনের একদম শেষে। থ্যাংক ইউ এসকেফ। আমি ওভার টু প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার টু কনক্লুড দ্য সেশন। না, এত কিছু বলার পরে, টিভি এত বড় সাবজেক্ট, এত কিছু বলার পরে, বিশেষ করে প্রফেসর হাসান এবং প্রফেসর আতিক সাহেবের রেসপন্স করার পরে আমার মনে হয় কমেন্ট করার কিছু নাই। তবে যেহেতু আমরা ক্লিনিশিয়ান এবং সারা জীবন এই ক্লিনিক্যালি রোগী চিকিৎসার দিকে আসছে বেশিরভাগ, দু একটা ক্লিনিক্যাল পয়েন্ট না বললে বোধ হয় না বোধ হয়। তার আগে ডক্টর রকিবুলের যে একটা প্রবলেম, আসলে রিয়েলি তার একটা ব্যক্তিগত প্রবলেম। রকিবুল, কিডনি কি কোনো স্ট্রাকচারাল চেঞ্জ ছিল? জি স্যার। কোনো স্ট্রাকচারাল চেঞ্জ ছিল? হ্যাঁ, স্ট্রাকচারাল চেঞ্জ ছিল স্যার। মানে প্রথমে তো তাকে ডায়াগনোসিস করা হয়েছিল 2014 সালে, তখন ডিএমএসএ, ডিটিপিএস স্ক্যান এগুলো সব করা হয়েছিল। তখন আলটিমেটলি তার ইজিএফআর ছিল মাত্র 15। ইজিএফআর না, স্ট্রাকচারাল চেঞ্জ, স্কেয়ারিং বা কিডনি সাইজ, কোনো ফোকাল লিশন কিছু ছিল কিনা? হ্যাঁ, স্কার ছিল স্যার, স্কার ছিল, খুব বেশি রকমের স্কার ছিল, এবং ওই যে ডিফারেন্সিয়েশন আর কি, ওই কোর ডিফারেন্সিয়েশন অফ দি ওই কর্টিকোমেটাবুলারি ডিফারেন্সিয়েশনটা খুব পুয়ার। সেটা কোনো স্কেয়ারিং ছিল কিনা? স্কেয়ারিং ছিল, স্ক্যারিং। ইউরেটারে কোনো চেঞ্জ ছিল? ইউরেটারে না, ইউরেটার ছিল না, ইউরিনারি ব্লাডার, ইউরেটার অ্যাবসলিউটলি নরমাল। শুধুমাত্র এই কিডনিতে দুইটা কিডনি সাইজ একটু কন্ট্রাক্টেড ছিল, লেফট সাইডটা একটু বেশি, 9/4, আর এটা হলো যে 7 সাইজ না কোনো স্কেয়ারিং ছিল কিনা? স্কেয়ারিং টিভিতে যেটা হয় স্কার ছিল। হ্যাঁ, স্কার ছিল স্যার, স্কার টিস্যু। তখন কি বায়োপসির কথা ওঠে নাই? না স্যার, তখন বায়োপসির কথা বলেছিল যে এখন যেহেতু স্কার আছে, দ্যাটস ওয়াই এটা মানে ইট ইজ ভেরি মাচ রিস্কি, এবং দ্যাটস ওয়াই ইট ওয়াজ ডিফার্ড। এখন শুধুই আচ্ছা, আমি কমেন্ট করি একটু। থ্যাংক ইউ। আমার মনে হয় প্রফেসর হাসান এবং প্রফেসর আতিক এবং যারা পার্টিসিপেন্ট সবাইকে ধন্যবাদ, যে অনেক কথাবার্তা হয়েছে। তো প্রথম কথা হলো, এই প্রফেসর রাখি বলে যে সমস্যাটা, প্রথমে ইগডা দিয়া কোনো ক্লিনিক্যাল ডায়াগনোস হয় না, অলরেডি কথা হয়ে গেছে। এটা ইগডা দিয়া ক্লিনিক্যাল ডায়াগনোস হয় না। আমরা ইগডা করি কেন, বা এমটি আমি কেন করি? আমি এমটি করি যদি ক্লিনিক্যালি মনে করি কোন রোগীকে আমি টিবি চিকিৎসা দেবো, ক্লিনিক্যালি আমার কাছে মনে হচ্ছে পিও রোগী, সমাজ থেকে জ্বর ও একটু সব আছে, কিন্তু টিবির পক্ষে কোনো কিছু পাচ্ছি না আমি, তখন যেটা করি, এমটি যদি পজিটিভ পাই, রোগীকে বুঝতে পারি বা এমটি পজিটিভ হয়েছে, টিবি হয়েছে, আপনার এখন টিবি ওষুধ খান, কোন কিছু সুবিধা আমার জন্য। নাইলে শুধু এমটি দিয়া আমি আজ পর্যন্ত কোনো রোগী ডায়াগনোস করি নাই। ইগুলো একই অবস্থা, এগুলো দিয়ে আমি ক্লিনিক্যাল ডায়াগনোস করবো না। কিন্তু যদি আমি ক্লিনিক্যালি মনে করি এটা টিউবারকুলোসিস, কিন্তু কিছু পাচ্ছি না, ওই যে জিনিসটা রাখি বলে মনে হচ্ছে আমার কাছে, তখন টু সাপোর্ট দা মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অথবা রোগী কনভিন্স করার জন্য বলতে পারি টিবি হয়েছে, দেখেন এটা পজিটিভ হয়েছে, রোগীরা ওষুধটা খাবে। এই জন্য অনেক সময় আমি করি। এক্ষেত্রে মনে হয় এই জিনিসটাই হয়েছে বলে মনে হচ্ছে, এটা ঠিক একটি। কিন্তু এইভাবে প্রফেসর যেটা আতিক সাহেব বললো, এইভাবে কন্টিনিউড এই মাসের পর মাস এইভাবে ড্রাগ কন্টিনিউ করার কোনো যুক্তি আসবে আমার কাছে মনে হচ্ছে না। এটা অবশ্যই এটা রিভিউ করার দরকার ছিল। আচ্ছা স্যার, আরেকটা জিনিস স্যার, মানে এমডিআর মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের কথাও আমি চিন্তা করেছিলাম, কিন্তু আবার এই নেফ্রোলজিস্ট তারা বললো যে যেহেতু মানে এটা ওষুধ শুরু করলে সেটা আবার
রেসপন্ড করে, দ্যাটস ওয়াই এটা মানে ড্রাগ রেজিস্ট্যান্ট কেস না, বরং এটা সামথিং রেসপন্স স্পেশাল। কিসে করছে না, শোনো, রেসপন্স কিসে করছে বলা মুশকিল। এইখানে অনেক ওষুধে পাইছে রোগী, কত অনেক অ্যান্টিবায়োটিক আইছে, যাই না স্টেরয়েড পাইছে, স্টেরয়েড পাইছিল কোনো এক সময়। না, স্টেরয়েড দেওয়া হয় না স্যার কখনো। আচ্ছা, রেসপন্স কেন করছে বলা মুশকিল এগুলা, বিশেষ করে রিভেম্বেশন গুড অ্যান্টিবায়োটিক। এই যে এটা আমি ভাবছিলাম বলবো, অনেকে বলছে এমপিরিক্যাল চিকিৎসা। এমপিরিক্যাল চিকিৎসা যখন একবার আগে ছিল, আগের দিনে, তখন কিন্তু এমপিরিক্যাল চিকিৎসা শুরু হইতো ইথাম্পিরোল আইএনএস দিয়া, ওইটাকে এমপিরিক্যাল চিকিৎসা বলা হয়। কিন্তু রিভেম্বেশন দিয়া এমপিরিক্যাল চিকিৎসা হয় না, কারণ রিভেম্বেশন গুড অ্যান্টিবায়োটিক। সুতরাং রিভেম্বেশন দিলেই কিন্তু এই যে তোমার স্কার টিস্যু বললো বা অন্য ইনফেকশন বললো, যেমন অন্য ইনফেকশন কিন্তু ভালো অ্যান্টিবায়োটিক এইটা রেসপন্স করতে পারে, এটা দিয়ে হবে না। সুতরাং এটাতে টিবি ছিল কিনা সন্দেহ আছে। সুতরাং সেই ক্ষেত্রে, আর টিবি থাকলেও এই কিনা বলে এক্সট্রাঅর্ডিনারি টিউবারকুলোসিস রেয়ারলি বিকামস ড্রাগ রেজিস্ট্যান্স। দুই একজন পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু হয় না, কারণ এমনি পসিবল এগুলা। সুতরাং ওইটা আচ্ছা, এটা কি এফবি কালচার করছিল বা পিসিআর করছিল? জি স্যার, এএফবি কালচার, পিসিআর, তারপরে এনডিএম সুতরাং কালচার। যেখানে টিবি বেসিলে কোথাও পাই নাই, সেখানে আবার এমডিএ টিবি, আবার বছর পর বছর, মাসের পর মাস এনটিবি ড্রাগ দেওয়ার আমার তো মনে করছি কি আছে না। আমার রেসপন্স কেন হয়েছে এগুলো সবাই কাকতালীয় ভাবে এটা কমেন্ট করা মুশকিল এখন। স্যার এখন কথা হলো যে এই যেহেতু মানে ডাক্তার রাকিবুল, আপনি আমার মনে হয় যে সামনাসামনি একদিন স্যারের সাথে কথা বললেন। আমরা মনে হয় তুমি একটা কাজ করো, তুমি একটা তোমার কেসটা নিয়ে একদিন সামনে না পড়ার জুম, আমি আতিক বা আরো দুই একজন জুম মিটিং অ্যারেঞ্জ করো, ডিটেইল আমরা কেস দেখতে হবে, এমনি কিন্তু বলা যাবে না, তোমার দরকার হলে ফাইল পত্র সহ দেখতে হবে, বুঝছো? স্যার আপনি কনক্লুড করে ফেলেন স্যার। আমরা সেক্ষেত্রে তোমাকে সাহায্য করতে রাজি আছি, ঠিক আছে? ওইটা ভালো হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, আচ্ছা, আমি আসলে বেশি কিছু বলবো না, শুধু কয়েকটা কথা বলবো। আমার তো মনে হয় প্রফেসর আতিক সাহেব, যেমনি শুরু হয়েছে টিউবারকুলোসিস ইনসিডেন্ট বাংলাদেশে খুব সহজে বাইরে যাবে, কারণ যেখানে তোমাদের ওই চালু হয়েছে, ডিএমআরই চালু হচ্ছে, ল্যাটেন্ট টিউবারকুলোসিস সেভাবে ডিল করা হয় না, কিন্তু আলটিমেটলি পালমোনারি এগুলো বাড়ার সম্ভাবনা আছে। আর ল্যাটেন্ট টিউবারকুলোসিস এগুলো কত কন্ট্রোভার্সি আছে। ল্যাটেন্ট টিউবারকুলোসিস চিকিৎসা এই দেশে আমরা কি প্রিভেন্টিভ থেরাপি দেবো কি দেবে না, এই কন্ট্রোভার্সি আছে। কারণ এই দেশে যেখানে ড্রাগ রেজিস্ট্যান্স রেট হাই, এমডিটিভি রেট হাই, সেখানে দুইটা ড্রাগ দিয়া whether we are making more prone to development of MDR-TB, এটা নিয়ে সন্দেহ আছে। সুতরাং প্রিভেন্টিভ থেরাপি, যদিও প্রফেসর আতিক সাহেব 60টা বলছে, ডব্লিউসি বই তো আমরাই লিখছি, সুতরাং এগুলো চিন্তার ব্যাপার আছে। সুতরাং ওই রেজিম দেখে মানে ওই ইনজেকশন দেখে দিয়ে দেওয়া আমার মনে ঠিক হবে না, এগুলো চিন্তার বিষয় আছে এগুলা। 2 নম্বরে জিন এক্সপার্ট, এটা নিয়ে আমার বক্তব্য আছে। জিন এক্সপার্ট কিন্তু ব্যান পিসিআর ক্যান বি পজিটিভ এন্ড ডেট বেসিলাই। সুতরাং জিন এক্সপার্ট পজিটিভ হলে টিবি হয়ে যাবে এটা বলা যাবে না, আবারও সেই ঘুরে ফিরে আমাদেরকে ক্লিনিক্যাল সাইডে আসতে হবে। সুতরাং জিন এক্সপার্ট জিন এক্সপার্ট ইজ নট ফর ফলো আপ, ডায়াগনোসিসের জন্য করি আমরা, কিন্তু খেয়াল করতে হবে ডেট বেসিলাই জিন এক্সপার্ট পজিটিভ হইতে পারে। আর এটা বলা হয়ে গেছে টিবি ক্যান এফেক্ট এনি অর্গান, হয়তো চুল বাদ দিয়ে বোধহয়, নখ বাদ দিয়ে বোধহয়, এনি অর্গান হইতে পারে। সুতরাং এবং এনি সাইন সিম্পটম আসতে পারে, সেই টিবি সম্বন্ধে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা থাকা দরকার আছে, যেটা আজকে প্রফেসর হাসান অলরেডি বলছে। বেরিয়াম মিল আজকাল হয় না, আগের দিনও টিচারও বেরিয়াম মিল করতো, বেরিয়াম সোয়ালো করতো, বেরিয়াম এনামা করতো, তারা এগুলোর সম্বন্ধে অবহিত ছিল। এখনকার তারা রেডলিস্ট উইথ অল মানে আমার অ্যাপোলজি, যে ওনার তো দেখে অভ্যস্ত না এখন। এখন স্ট্রিং সাইন ওগুলো এখন পাওয়া যাবে না, পাইলো ওগুলা। আর এখন যেখানে সেখানে বেরিয়াম মিল করলে কিন্তু এমনি দেখা যায় নেগেটিভ প্রোডাক্ট আসছে। সুতরাং বেরিয়াম মিল এখন বেরিয়াম এগুলো না করা ভালো, যেখানে কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, অনেস্কোপ আছে, সুতরাং বেরিয়াম দিয়ে কনফিউশন বাড়বে। তারপর আরেকটা জিনিস আমরা ভুল করি, আমরা কিন্তু ম্যাটেরিয়াল যেটা সম্ভব নিতে কিন্তু আমরা রিলাক্টেন্ট বোধ করি, যেমন বায়োপসি করা। এবং বায়োপসি করার পরে যেটা বারে প্রফেসর হাসান বলতেছে, আমি একটু অ্যাড করবো, হিস্টোপ্যাথোলজি অনেক সময় ডায়াগনোস দেয়, কিন্তু 100% ডায়াগনোস দেয় না, আনলেস উই গেট দা ব্যাকটেরিয়া, সেটা এএফবি হোক, সেটা কালচার হোক, না হইলে কিন্তু টিবি ডায়াগনোস হবে না। কিন্তু যেটা সম্ভব আমাদের পক্ষে, যেমন আমরা এএফবি ফ্লুইড, আমরা কিন্তু বহু জীবনে ফ্লুইড অ্যাসপিরেশন করছি, কিন্তু কয়জনে আমরা এএফবি কালচার জন্য পাঠাইছি? আমরা গদ বাঁধে এএফবি স্টেডিং লিখে দিই, ওরা বলে যে এএফবি নট ফাউন্ড বা শেষ। যে রিয়েলি আমি সিনসিয়ার হই বা মনে ডায়াগনোস করা দরকার, তা আমরা এএফবি কালচারটা করতে সমস্যাটা কি? অথবা এখন তো পিসিআর হচ্ছে বা জিন এক্সপার্টও করলাম, ডায়াগনোসটা হবে তো, আমরা কিন্তু পারি না কিন্তু, বা অন্য ম্যাটেরিয়াল নিলেও কিন্তু আমরা কিন্তু কালচারের প্রতি খুব অনীহা থাকে আমাদের। সুতরাং আমি মনে করি এএফবি কালচার এটা একটা ম্যান্ডেটরি। আর একটা জিনিস হলো, আর এই প্রফেসর হাসান যেগুলো বলছে প্রতিটা একটা চ্যাপ্টার,
জেনারেটরি টিউবারকুলোসিস, ইন্ডাস্ট্রিয়াল টিউবারকুলোসিস, লিম্নো টিউবারকুলোসিস, উনি যে বলছে আরো কয়েকটা লেকচার নেবে, আজকে লেকচারে কিন্তু প্রতিটা লেকচারে কিন্তু একটা চ্যাপ্টার। সুতরাং তারপরে আমরা অনেকে জানতে পারছি। আমি শুধু গল্প বলে শেষ করবো। গল্পটা মানে অন্য কিছু না, গল্পটা হলো আমার যে অভিজ্ঞতা, যেটা আমি গল্পটাকারের কথা বলবো। আমি কিন্তু 3-5-15 বছর এই এনটিপিসিতে কাজ করছি। তো শেষবার যখন দেখলাম যে এই তখন তো ক্যাটাগরি 2 ছিল, ওই 8 যেটা স্টেপ সহ। তা আমি দেখলাম যে এইবার আসতে বড় 10 বছর আগে ক্যাটাগরি 2 বাইরে গেছে হঠাৎ করে। এর আগে ক্যাটাগরি 2 বাড়ে নাই। তা আমি খোঁজ করা শুরু করলাম, ফাইল দেখলাম শুরু করলাম। আমি এটা নিয়ে সারা বাংলাদেশে ঘুরতে এসেছি, তারপর তখন ছিল ময়মনসিংহ জেলায়। তো ফাইল করে দেখলাম যে লিম্নো টিভিতে ক্যাটাগরি 2 বাড়ছে। আমার তো একটা সন্দেহ হলো যে লিম্নো টিভি তো ক্যাটাগরি 2 বাড়ার কথা না, এটা তো রেজিস্ট্রেশন হওয়ার কথা না। পার্লামেন্ট বেসে রেজিস্ট্রেশন হয় না, ক্যাটাগরি 2 লাগে নাই, কিন্তু লিম্নো টিভিতে ক্যাটাগরি 2 বাড়লো কেন? তখন খুঁজতে করে দেখা গেল, খুঁজে করে দেখলাম যে ওরা যেটা করে, যেটা আমরা সাধারণত করি, আমরা এখনো প্র্যাকটিস করি, আমরা করি যেটা হাসান একটু বলে গেছে মাঝখান দিয়া, যে আমরা লিম্ফ নোডটা বড় হইলেই আমরা মনে করি এনটিটিভিটা ফেল করছে, তখন আমরা এফএনএসি করি, আবার এফএনএসি করি, করে দেখি কি ক্রেডিটেশন পাওয়া গেছে। এবং ক্রেডিটেশন পাইলে আমরা ধরে নেই যে এটা বোধ ড্রাগ রেজিস্ট্যান্ট। তো এটাকে রেজিম বাড়ানো শুরু করে, রেজিম বাড়তে বাড়তে 6 মাস, 12 মাস, 18 মাস দেওয়া শুরু করে, বন্ধ করলে আবার শুরু করে, আবার শুরু করে, এই করতে করতে বহুদিন চলে। তখন আমার সন্দেহ হলো যেটা কি, তখন আমরা একটা কাজ করলাম, আমার একটা স্টুডেন্ট এটা নিয়ে থিসিস করলো। এটা বোধ আমি চিটাঙে আমি যে পেপারটা পড়ে আসছিলাম, প্রফেসর হাসানের মনে আছে, যে প্রেজেন্স অফ গ্রানুলোমা ডাজ নট প্রুভ দ্যাট দেয়ার ইজ টিউবারকুলোসিস। আমাদের হাইপোথিসিস ছিল ডিউরিং, যেটা পিআর এর কথা বলছিল, প্যারাডক্সিক্যাল রিঅ্যাকশন, এটা কিন্তু টিবি চিকিৎসা চলাকালীন কিন্তু প্যারাডক্সিক্যাল রিঅ্যাকশন ডেভেলপ করতে পারে, এবং প্যারাডক্সিক্যাল রিঅ্যাকশন চলাকালীন কিন্তু যদি আমরা এফএনএসি করি, দেয়ার ক্যান বি ক্রেডিটেশন নেক্রোসিস। কারণ ক্রেডিটেশন ভালো হইতে অনেক সময় লাগে। যদি আমাদের সন্দেহ হয়, ড্রাগ টিবি সন্দেহ হয়, সুতরাং শুধু বায়োপসি করলে হবে না, আমরা কি এফবি কালচার জন্য পাঠিয়ে দিতে হবে, এবং হিস্টোপ্যাথোলজি করতে হবে টু এক্সপ্লোর মেলিনেসি বা আদার সাইকোলজির জন্য কিছু, আর এফবি কালচার করতে হবে এবং সেন্সিটিভ করতে হবে টু এক্সপ্লোর ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এটা না কইরা শুধু পিআর কে যে প্যারাসাইটিক কেসগুলোতে বারে বারে এনটিপি ড্রাগের রেজিম বাড়ানো ঠিক না। এই জন্য একসময় কথা হইতো যে লিম্নো টিবিতে টিবি চিকিৎসা 2 বছর, কিন্তু আসলে 2 বছর না। কথাটা এই জন্য হয়েছিল যে আমাদের আগের দিনের স্যারেরা এটা ওই ধরনের এরকম ছিল না, তারা পরপর ডিউরেশন বাড়াইতো, আলটিমেটলি রোগী ভুগতে ভুগতে ভালো যেত, তখন বলতো যে লিম্নো টিবিতে 2 বছর লাগে, আসলে 2 বছর লাগে না। সুতরাং এটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। তা আমরা প্রফেসর হাসান থেকে ভবিষ্যতে আমরা আশা করবো যে আরো টিভির ব্যাপারে আরো কয়েকটা লেকচার তো আমরা আশা করি, এবং আমি এবং প্রফেসর আতিক, আমরা আতিক সাহেব কথা বলতেছি, উনি যদি এখন ইভালুয়েট করে, আমার দৃষ্টিতে উনি গ্রেড ফিজিশিয়ান, গ্রেড ক্লিনিশিয়ান, কোনো সন্দেহ নাই, এটা বলতে কোনো দ্বিধা নেই আমার। সুতরাং উনি এই ধরনের জিনিসে থাকলে আমরা আশা করি উপকৃত হব। থ্যাংক ইউ প্রফেসর হাসান, প্রফেসর আতিক এবং আদার পার্টিসিপেন্ট ফর দ্য এক্সেলেন্ট ডেলিভারেশন বাই ফ্রম দ্য স্পিকার, ফ্রম কমেন্ট ফ্রম দ্য প্রফেসর সৈয়দ আতিকুল হক, এবং পার্টিসিপেন্ট ফ্রম এক্সেলেন্ট কোশ্চেন এন্ড আনসার সেশন। থ্যাংক ইউ প্রফেসর ডক্টর হাসান, তোমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা আজকের মতো লাইভ সেশন এখানে ক্লোজ করলাম। হাবিবা একটু ফেসবুক লাইভটা ক্লোজ করে দাও।